যাই হোক, কয় তারিখ যেন আজকে? 23 না, কত? 30। আচ্ছা, সো ম্যাডাম তো আপনার আর কন্টিনিউ করবে না, চলে গেছে। সো ম্যাডামের ক্লাসটা আমি নেব এখন থেকে, আপনার কম্পিউটার নেটওয়ার্কিং কোর্স আমি। আর আপনাদের কয় উইক আছে? আর 1 মাস বা 1.5 মাস আছে, তাই না? এই 1-1.5 মাস ইনশাল্লাহ আমি পড়াবো। এখন আমাকে একটু বলেন যে আপনাদের কী কী পড়ানো হয়েছে, কোন কোন টপিক কমপ্লিট করা হয়েছে আর কোনটা কোনটা বাকি আছে। আইপি অ্যাড্রেসিং, এটা ল্যাবে না থিওরিতে? আগে বলেন থিওরিতে কী পড়ানো হয়েছে? থিওরিতে কোন কোন চ্যাপ্টার পড়ানো হয়েছে? চ্যাপ্টারের নামটা বলেন জাস্ট আমাকে, যে স্যার এই কয়টা চ্যাপ্টার থিওরিতে আমার পড়ানো হয়েছে। দেখেন তো, এই যে ইন্ট্রোডাকশন পড়াইছে, তাই না? নেটওয়ার্ক ওভারভিউ পড়াইছে, অ্যাপ্লিকেশন লেয়ার ওভারভিউ অ্যান্ড এইচটিটিপি এটা পড়াইছে। এইচটিটিপি এই 3টা ম্যাডাম পড়াইছে আমাকে বলছে। আর মানে এখান থেকে পড়ানো হয় না এখনো। এফএমটি, এসএমটিপি, ডিএনএস এগুলো পড়ানো হয়েছে না? এগুলো হয় না এখানে। না, এটাও হয়েছে আমাকে বলছে। অ্যাপ্লিকেশন লেয়ার পুরোটা শেষ করা হয়েছে আমি যতদূর জানি। আচ্ছা, পুরোটা শেষ না হলে কোন পর্যন্ত হয়েছে ওটা আমরা দেখি, এখন দেখলে বোঝা যাবে। হ্যাঁ, দুইটা থেকে আমার তো ম্যাথ ক্লাস আছে আরেকটা 11 বেসের সাথে। দেখেন তো, কমপ্লিটেড। দেখি কি করা যায়। হয়েছে বলেন, না হলে পড়াবো আমি। আমি মনে হয় একদিন এসে আপনাদের এগুলো পড়াইছিলাম, ম্যাডাম ছিল না তখন। এগুলো পড়ানো হয়নি। আচ্ছা ঠিক আছে, ওকে, চলেন তাহলে আর পড়াই এখন, সমস্যা নেই। এইচটিটিপি, ওকে। আচ্ছা, ওয়েব অ্যান্ড এইচটিটিপি নেটওয়ার্কিং এমনিতে কেমন লাগতেছে আপনাদের এই কোর্স? ভালোই আছে। আচ্ছা, নেটওয়ার্কিং মানে আমাদের সিএস যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে পড়ে, ইন ব্রড ক্যাটাগরি দেয়ার আর সাম সেক্টরস। ওয়ান ইজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, SWE, okay. Another is networking, or another is research. সো এইখানে অনেক ক্যারিয়ার আছে, অনেক ধরনের সাব ক্যাটাগরি আছে এখানে নেটওয়ার্কিংয়ের মধ্যে। যদি নেটওয়ার্কিং ভালো লাগে তাহলে এই দিকে ক্যারিয়ার করতে পারেন, ঠিক আছে? হ্যাঁ, অনেক হাই লেভেল পর্যন্ত তো জানতে হবেই, রাইট। নেটওয়ার্কিং জানতে হলে আপনার
নেটওয়ার্কিং থিওরি পড়া হয় না, নেটওয়ার্কিং হলো হাতে কলমে কাজ বেশি, ঠিক আছে। সো নেটওয়ার্কিং হাতে কলমে কাজ বেশি। নেটওয়ার্কিংয়ে ক্যারিয়ার করতে হলে আপনার এরকম হাতে কলমে কাজ করা লাগবে, ইন্টার্নশিপ করা লাগবে, করা লাগবে, এগুলো করা লাগবে। আর এই রিসার্চে আপনি যেতে পারেন ইজিলি, যদি বিএসসিতে একটু ভালো রেজাল্ট করে তারপরে আপনি এমএসসি অথবা পিএইচডি করলেন, রিসার্চে চলে এলেন 1 নম্বর। তারপরে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে কিছুই না, জাস্ট একটু কোডিং পারলেই হয়। এই একটা জায়গায় শুধু কোডিং লাগে। হ্যাঁ আসেন, আপনি আসেন এখানে, এই করছে। আচ্ছা, সো এখানে কোডিং জানলে হয়। কোডিং মিনস হলো আপনার প্রবলেম সলভিং ওই যে আপনার আইইউপিসি আইসিপিসিতে যেগুলো হয়, এই প্রবলেম সলভিং জানলে এটা ইজিলি হয়ে যায়, আর কিছুই লাগে না এখানে। আর নেটওয়ার্কিং তো নেটওয়ার্কিংই, আর হলো রিসার্চ তো রিসার্চ, ঠিক আছে। ব্রড ক্যাটাগরিতে কয়েকটা আপনার ক্যারিয়ার আছে। ম্যাডাম তো আপনার এর মধ্যে মানে নেটওয়ার্কিংয়ে এমএসসি করছিল, ঠিক আছে। এমএসসি করছে, ম্যাডামের নলেজ অনেক বেশি। সো সেই তুলনায় আমার নলেজ খুবই কম নেটওয়ার্কিংয়ে। আমি বেসিক্যালি কোডিংয়ের দিকের লোক, ঠিক আছে। কোডিং আমার ভালো লাগে এবং ওইটা ভালো পারি বলতে মোটামুটি পারি। তো ইনশাল্লাহ দেখি লাস্ট 1-1.5 মাস আছে, আমি ম্যাডামের কন্টেন্টগুলো পড়াবো, যেগুলো স্লাইড বানায় দিছে সেগুলো ইনশাল্লাহ আমি পড়াবো। আচ্ছা, তাহলে আজকে আপনাদের এ পর্যন্ত মনে হয় পড়ানো হয়েছিল আগের স্লাইডগুলো। আজকে হলো ওয়েব অ্যান্ড এইচটিটিপি। এইচটিটিপি হলো এইচটিটিপি ফুল মিনিং কি বলেন? এইচটিটিপি রাইট, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। তার মানে এইচটিটিপি হলো একটা প্রোটোকল, এটা আগে মাথায় রাখতে হবে। এটা মাথায় রাখলাম যে এইচটিটিপি একটা প্রোটোকল। নেটওয়ার্কিং প্রোটোকল ইউজ করা হয় কখন? প্রোটোকল ইউজ করা হয় আমরা একটা ডেটা সেন্ড বা রিসিভ করতেছি, ডেটা ট্রান্সমিট করতেছি, বাট উই হ্যাভ টু ফলো সাম রুলস অ্যান্ড রেগুলেশন, ঠিক আছে। এটা হলো প্রোটোকল। আপনি ডেটা কাউকে চাইলেই সেন্ড করে দিতে পারেন না, কারো কাছে নিয়ে নিতে পারেন না। প্রোটোকলের মাধ্যমে আপনার যাওয়া লাগবে, তাই না? প্রোটোকলের মাধ্যমে যাওয়া লাগবে, ওই রুলসগুলো আপনার সেট অফ রুলস আপনার মানা লাগবে, মেনে তারপরে ডেটা আপনার সেন্ড করা লাগবে অথবা রিসিভ করা লাগবে। সো এটাই হলো আপনার প্রোটোকল। এখন প্রোটোকলের মধ্যে এই হাইপার টেক্সট বা ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমরা যেই ডেটাগুলো সেন্ড বা রিসিভ করি হাইপার টেক্সট আকারে, সেটার জন্য আমাদের এইচটিটিপি প্রোটোকলটা দরকার হবে, ঠিক আছে। রাইট, পেজ ব্রাউজার না, এটা আপনি এভাবে মনে রাখতে পারেন, আপনি ক্লায়েন্ট, আপনি হলো সার্ভারের সাথে কমিউনিকেট করতেছেন থ্রু ওয়েব অ্যাপ্লিকেশন অথবা ব্রাউজার, ঠিক আছে। তখন যে প্রোটোকল লাগবে সেটা হলো এইচটিটিপি। না, সেটা আপনার হলো জাভাস্ক্রিপ্ট দেওয়া করা হয়, মানে ওটা কোডিং পার্ট। আর প্রোটোকলটা ভূমিকা রাখে আপনি হলো ক্লায়েন্ট, ঠিক আছে। ক্লায়েন্ট, আপনি হলো এখানে সার্ভার আছে, সার্ভারের মধ্যে ওয়েবসাইটটা হোস্ট করা আছে, তাই না? ওয়েব হোস্টিং করা আছে, এখানে একটা ওয়েবসাইট আপনি তৈরি করে এখানে হোস্ট করে রাখছেন, এটা হলো সার্ভার। সো আপনি যখন এর সাথে কমিউনিকেট করবেন তখন মাঝখানে একটা প্রোটোকল লাগবে, সেটা হলো এইচটিটিপি, বুঝছেন? হ্যাঁ, টিসিপি আইপি প্রোটোকল আছে, নেটওয়ার্ক লেয়ারের প্রোটোকল আছে, অনেক প্রোটোকল আছে। এটা হলো আমরা অ্যাপ্লিকেশন লেয়ারে পড়তেছি। অ্যাপ্লিকেশন লেয়ারে আমাদের এইচটিটিপি প্রোটোকল লাগে। নেটওয়ার্ক লেয়ারে আলাদা প্রোটোকল আছে, ফিজিক্যাল লেয়ারে আলাদা প্রোটোকল আছে। তারপর আর কী কী লেয়ার আছে বলেন? ওই যে OSI 7 মডেল পড়ছেন না, 7টা লেয়ার আছে। প্রেজেন্টেশন, সেশন লেয়ার, হ্যাঁ, এই সব লেয়ারে আলাদা আলাদা প্রোটোকল আছে, ঠিক আছে। প্রতিটা লেয়ারের কাজ আলাদা এবং প্রতিটা লেয়ারে অনেক ডেপথ নলেজ আপনার পাওয়া যায়। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন ফার্স্ট সাম জার্গনস, মানে কিছু জিনিস আমরা একটু জানি আগে। ওয়েব পেজ কনসিস্ট অফ অবজেক্ট। আচ্ছা, প্রতিটা লাইন একটু বোঝার ট্রাই করি। ওয়েব পেজ,
ওয়েব পেজ মানে তো বুঝতে পারছেন, একটা ওয়েবসাইটের কথা চিন্তা করতে পারেন, ওয়েব অ্যাপ্লিকেশনের কথা চিন্তা করতে পারেন। আচ্ছা, ওয়েব অ্যাপ আর ওয়েবসাইট এই দুটার মধ্যে বেসিক পার্থক্য কী কেউ বলতে পারবেন? দুটা কি একই নাকি কোনো ডিফারেন্স আছে? সাইট, ওয়েবসাইট অনেকে বলে না ওয়েবসাইট, অনেকে বলে ওয়েব অ্যাপ্লিকেশন। ওয়েবসাইটটা হচ্ছে কোনো স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ব্যবহার করা হয়, আর ওয়েব অ্যাপ হচ্ছে সাধারণত কোনো মানে অ্যান্ড্রয়েড অথবা না, অ্যান্ড্রয়েড হলে ওটা তো আপনার মোবাইল অ্যাপ্লিকেশনে চলে গেল। এটা হচ্ছে আরেকটা আছে আবার ডেস্কটপ অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন, ওগুলো আবার আলাদা, ঠিক আছে? ওগুলো ডিভাইস ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে। ডেস্কটপেরটা আপনি মোবাইলে ইউজ করতে পারবেন না, মোবাইলেরটা ডেস্কটপে ইউজ করা যাবে না। এটা অ্যাপ্লিকেশনটা হচ্ছে আমি যে কোনো মানে ডিভাইসে ব্যবহার করতে পারবো। হ্যাঁ পারবেন, ওয়েবসাইটও তো যে কোনো ডিভাইসে করা যায়। ওয়েবসাইটটা কি পরিবর্তনশীল না? দুইটাই পরিবর্তনশীল। দুটা পরিবর্তনশীল, কিন্তু মেইন কথা হলো আপনার মেইন পার্থক্যটা হলো ওয়েবসাইট বেসিক্যালি আপনার এখানে কোনো কম্পিউটিং থাকে না, ঠিক আছে? শুধুমাত্র স্ট্যাটিক ডেটা থাকে। কিন্তু ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে কম্পিউটিং থাকে, রিয়েল টাইমে ডেটা চেঞ্জ হয়। যেগুলোর মধ্যে রিয়েল টাইমে ডেটা চেঞ্জ হয় এগুলো হলো ওয়েব অ্যাপ্লিকেশন, আর যেগুলোর মধ্যে রিয়েল টাইমে ডেটা চেঞ্জ হয় না সেগুলো হলো ওয়েবসাইট। যেরকম রিয়েল টাইম, রাইট, যেরকম গিক্স ফর গিক্স একটা ওয়েবসাইট আছে না কোডিং করার জন্য, ওটা কি বারবার ডেটা চেঞ্জ হয় একটু পর পর? চেঞ্জ হয় না। কিন্তু ওই যে একটা কন্টেন্ট একটা লোক লিখে রাখছে, কেউ একজন পোস্ট করছে, ওইটা ওই অবস্থায় 2-5 বছর থাকে, ওটা থাকতেছে। আমি যতক্ষণ না পর্যন্ত আমি চেঞ্জ করতেছি, তাই না? আমি রাইটার, আমি চেঞ্জ না করা পর্যন্ত ওটা হয়ে থাকতেছে। আমি দেখতেছি যে এই ফাংশন এভাবে কাজ করে, ভেক্টর হয়ে কাজ করে, অ্যারে হয়ে কাজ করে। কিন্তু ফেসবুক কি? ফেসবুকও তো একটা ওয়েবসাইট, কিন্তু ওটা একটু পরপর একটা কমেন্ট করলে নতুন একটা হয়ে যাচ্ছে, নতুন একটা পোস্ট আসতেছে, একটা রিফ্রেশ দিলে নতুন আরেকটা চলে আসতেছে, কন্টেন্ট চলে আসতেছে। ফেসবুক হলো ওয়েব অ্যাপ্লিকেশন, বুঝতে পারছেন? সো যেগুলোতে এরকম রিয়েল টাইম কমিউনিকেশন হয়, যেগুলো রিয়েল টাইম কম্পিউটিং করতে পারে, সেগুলো হলো ওয়েব অ্যাপ্লিকেশন। আর যেগুলো হলো কাইন্ড অফ স্ট্যাটিক, চেঞ্জ হয় না, সেগুলো হলো ওয়েবসাইট, ঠিক আছে? ওয়েব অ্যাপ্লিকেশন বেসিক্যালি আপনার ওই যে জাভা স্ক্রিপ্ট লাগে এখানে তৈরি করার জন্য, বাট ওয়েবসাইটে আপনি HTML CSS দিয়ে করতে পারেন, জাভা স্ক্রিপ্ট না হলেও চলে। বাট রিয়েল টাইম করতে হলে আপনার জাভা স্ক্রিপ্টের কাজ লাগে এখানে, ঠিক আছে? আচ্ছা, এখন যেটা বলতেছিলাম যে ওয়েব পেজ। সো ওয়েব পেজ মানে হলো ওয়েবসাইটেরও হতে পারে, ওয়েব অ্যাপ্লিকেশনও হতে পারে, এর মধ্যে তো পেজ থাকে, মানে এক একটা পেজ থাকে। যেরকম হোম পেজ, আমাদের ফেসবুকের কথা চিন্তা করি, তারপরে হলো ফ্রেন্ড লিস্ট, নোটিফিকেশন, অনেক পেজ টেজ থাকতে পারে না, থাকে। কনসিস্ট অফ অবজেক্টস, তাহলে এগুলো কি কয়েকটা অবজেক্ট দ্বারা তৈরি। অবজেক্ট মানে কি? অবজেক্ট হলো আপনার ছোটো ছোটো অবজেক্টে ভাগ করা থাকে। যেরকম ফেসবুকের হোম পেজের মধ্যে আপনার তো এই ওপরে তো একটা মানে টাস্ক বারের মতো থাকে, তাই না? এখানে নোটিফিকেশন, তারপরে এখানে ফ্রেন্ড লিস্ট, অনেক কিছু থাকে না? হ্যাঁ, রাইট। এখানে আপনার থাকে যে অ্যাড পোস্ট, তারপর দ্যাট মিনস এই জিনিসটা কিন্তু আসলে একটা অবজেক্ট, বুঝছেন? এই জিনিসটা আসলে একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট। যখন সফটওয়্যার ইঞ্জিনিয়াররা যখন এগুলো তৈরি করে, তখন এই অবজেক্টগুলো ওরা আলাদা আলাদাভাবে মডিউল আকারে তৈরি করে তারপরে একটা পেজের সাথে ইন্টিগ্রেট করে, ঠিক আছে? মনে করেন যে একটা এই ওয়েবসাইটের ফেসবুকের একটা পেজ যে একজনই বানাইছে এরকম না, ও জাস্ট ওই পেজের একটা অবজেক্ট তৈরি করছে, আরেকটা ইঞ্জিনিয়ার আরেকটা অবজেক্ট তৈরি করছে, পরে সবগুলো ইন্টিগ্রেট করে একটা পেজ বানাই ফেলছে, এরকম। সো এরকম প্রত্যেকটা মডিউল ভিন্ন 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 করে, ভিন্ন ভিন্ন উদ্দেশ্য করে, ভিন্ন ভিন্ন পার্সন করে, ওইটাকে কম্বাইন করে একটা ফুল একটা পেজ তৈরি করে ফেলে। এটার কাজ যেটা সুবিধা হয় সেটা হলো আপনার মানে কাজগুলো ডিভাইড করা যায়। আর 2 নম্বর হলো আপনি চাইলে খুব সহজে ওই অবজেক্টটা মডিফাই করে নতুনভাবে করে ফেলতে পারেন। ওকে, সো এটা হলো আপনার ফার্স্ট হয়ে গেল। তারপর অবজেক্ট ক্যান বি HTML ফাইল, JPG, জাভা, এবং মানে যা আছে এগুলো দিয়ে অবজেক্ট হয়। দেন ওয়েব পেজ কনসিস্ট অফ বেস HTML ফাইল হুইচ ইনক্লুড সেভারাল রেফারেন্স অবজেক্ট। এসি, হ্যাঁ সমস্যা এই রুমে। বহুদিন পর আরিফ স্যারকে 1.5 ঘন্টা ক্লাস নিয়ে যেতে পারছি, 5-6 বার ফোন করছি। প্রথমে ক্লাস করো কি হবে? এই অবস্থা হ্যাঁ, ওইটাও 17 17 দিলে তো হবে না, বাতাসটা বেড়ে যাচ্ছে। স্যার এটা বাতাস, এটা 12 দিলেও কাজ হবে, এটা বাতাসই, গরম বাতাস। এই ক্লাস হচ্ছে এটার একটু মানে নামানো যায় না এটা, তাহলে বাতাসটা আমাদের সরাসরি বডিতে লাগতো। হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা
না দরজা খুলেছে তো এটা কাছে এটা বেড়ে যাবে আপনি একটু আস্তে আস্তে এটা বেড়ে যাবে তাহলে এখন কি বলছে যে ওয়েব, আচ্ছা, ইচ অবজেক্ট অ্যাড্রেস বাই ইউআরএল, ঠিক আছে। এখন দেখেন আপনার একটা ইউআরএল এর মাধ্যমে আপনি অবজেক্টগুলো কল করতে পারেন, ঠিক আছে। ইউআরএল কীরকম হয়, যেরকম আমাদের যদি আইএমএস না এটার নাম, হ্যাঁ আইএমএসে যদি আমরা ঢুকতে চাই তাহলে আমাদের এরকম ইউআরএল আসে না যে www.ios.edu.bd তারপরে /ims পিপিলিকা সফটওয়্যার বা এরকম কিছু একটা আসে। তার মানে জিনিসটা কি, ওই অবজেক্টটা অ্যাকচুয়ালি আলাদা একটা নামকরণ করা আছে, ঠিক আছে। মানে বিষয়টা আপনার ব্যাকএন্ডে এরকম চিন্তা করেন যে আপনার এটা হলো হোম পেজ, ঠিক আছে, এইখানে iOS মডিউলটা আছে। সো আপনি আগে হোম পেজে গেলেন, গিয়ে তারপর এখান থেকে এটা কল করলেন, ঠিক আছে। সো এখন কি হচ্ছে, এই এতটুকুকে বলা হয় আমাদের হোস্ট নেম, আর বাকি যে এটাকে বলে পাথ নেম। এই পাথ নেমের মধ্যে গেলে আপনি ওই আইএমএস পাচ্ছেন। আরেকটা পাথ নেমে গেলে সাপোজ আপনি হলো মার্কস দেখতে পারবেন আপনার। আরেকটা পাথ নেমে গেলে এইটা কী থাকবে, এখানে অ্যাটেন্ডেন্স চলে আসে, তখন আপনি আপনার অ্যাটেন্ডেন্স দেখতে পারবেন। পাথ নেম মানে হলো আপনার ওয়েব অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটটার যেখানে মডিউলটা আছে ওইটার অ্যাড্রেস বা ওইটার নাম। যেরকম আপনার এইখানে iOS স্ল্যাশের আগ পর্যন্ত হোস্ট নেম, এটা অলওয়েজ সেম থাকবে। স্ল্যাশের পরে এখানে আপনার অ্যাটেন্ডেন্স মানে অ্যাটেন্ডেন্স নামে একটা মডিউল আছে, ওইখানে গেলে আপনি দেখতে পারবেন আপনার অ্যাটেন্ডেন্স, এরকম। আচ্ছা, এইখানে একটু বাতাস লাগতেছে, এখানে দাঁড়াই। আচ্ছা, এখন দেখেন HTTP ওভারভিউ, এটা খুবই ইম্পর্টেন্ট এবং এটা আপনার এক্সামে এটা আঁকা লাগতে পারে আপনাদের, যে HTTP কীভাবে আপনার ক্লায়েন্টের সাথে সার্ভারের কীভাবে কমিউনিকেট হচ্ছে HTTPর মাধ্যমে, কেমন। তাহলে দেখেন HTTP মানে কি আমরা জানি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা আমরা জানি। এখন ওয়েব অ্যাপ্লিকেশন লেয়ার প্রোটোকল, HTTP কোথায় ইউজ হয়, ওয়েব অ্যাপ্লিকেশন লেয়ারে, ঠিক আছে। ওয়েব অ্যাপ্লিকেশন মানে হলো অ্যাপ্লিকেশন যে লেয়ার সেটা। অ্যাপ্লিকেশন লেয়ার মানে কি, আমাদের ওয়েব অ্যাড্রেস আছে, ওয়েবসাইট আছে, এগুলো কি আমাদের অ্যাপ্লিকেশন, ওইখানে ইউজ হয়। আচ্ছা, এখন ক্লায়েন্ট সার্ভার মডেল, এটা খুবই ইম্পর্টেন্ট, তাই না। আমাদের এটা আমরা অনেক জায়গায় পড়ছি এবং প্রতিনিয়তই পড়ি, ক্লায়েন্ট সার্ভার মডেল। ক্লায়েন্টের মধ্যে কি ক্লায়েন্ট থাকবে, তাই না। ব্রাউজার রিসিভস দ্য রিকোয়েস্ট, আমরা হলো ক্লায়েন্ট। আর সার্ভার তো সার্ভার, যেটা গুগলের সার্ভার, ঠিক আছে। তারপর আপনার বিভিন্ন জায়গায় সার্ভার আছে, ওইটা তো সার্ভার। সার্ভার মানে সার্ভার কী করবে, সার্ভার হলো আপনার বিভিন্ন ডেটা রাখবে, আমরা চাইলে ওই ডেটাগুলো আমাদের প্রোভাইড করবে, তাই না। এটাই এটা একটা সার্ভারে ওয়েব হোস্ট করা আছে, আর পিপিলিকা হলো একটা ওয়েব অ্যাপ্লিকেশন, বুঝতে পারছেন। আর আমরা হলো সেটা ক্লায়েন্ট। হ্যাঁ, তাহলে এখানে আপনার পিসি রানিং এক্সপ্লোরার মানে হলো আপনার ওই যে ফাইল এক্সপ্লোরার চিন্তা ভাবনা করতে পারেন, অথবা ব্রাউজারের চিন্তা করতে পারেন। সো এটা কী করলো, সার্ভার রানিং অ্যাপাচি ওয়েব সার্ভার, ঠিক আছে। সো সার্ভার রানিং অবস্থায় আছে এবং কোনো একটা সার্ভার ইউজ করতেছে। এখন পিসি কী করলো, পিসিতে আমরা কে আছে, আমরা আছি, ক্লায়েন্টরা আছে, ঠিক আছে। সো ক্লায়েন্টরা কী করলো, পিসিতে বসে একটা রিকোয়েস্ট দিল সার্ভারকে, ঠিক আছে। যে একটু লেজারটা নিয়ে নিই এখান থেকে। আচ্ছা, সো এখন আপনার পিসিতে আমরা ক্লায়েন্টরা আছি, আমরা কী করলাম, HTTP রিকোয়েস্ট দিলাম, কাকে দিলাম, সার্ভারকে। সার্ভার কী করলো, রেসপন্স করলো আমাদের, ঠিক আছে। আচ্ছা, অন্যভাবে দেখেন ম্যাক রানিং নেভিগেটর। আচ্ছা, আরেকটা, এটা কিছুই না আপনার, এটা একটা পিসিতে একটা ক্লায়েন্ট আছে, এটা মনে করেন ক্লায়েন্ট 2, ও সেমভাবে একটা রিকোয়েস্ট দিল, সেমভাবে রেসপন্স দিল। তার মানে সার্ভার কিন্তু অ্যাট এ টাইম অনেকগুলো রেসপন্স অ্যাকসেপ্ট করে আবার রেসপন্স করে, ঠিক আছে। কারণ আপনি ফেসবুকে বলতে কি ধরেন এখানে iOS এর যে আমাদের আছে আরিফি আছে, ওটা আমি ওখানে লগইন করলাম। কোনটা ধরেন আমাদের ইউনিভার্সিটির সার্ভারের যে আমি করলাম পোর্টালে লগইন করলাম, লগইন করার মানে লগইন অ্যাকসেপ্ট করা মানে কি রেসপন্স করা। হ্যাঁ, লগইন অ্যাকসেপ্ট করা মানে হলো আপনি ওইখানে অ্যাক্সেস পেলেন। জি, আর তাহলে আমি বুঝবো কি করে যে সে আমাকে রেসপন্স করতেছে, রাইট। এটা মানে হলো আপনি সাপোজ ক্লিক করলেন মার্কসে, যে আপনার মিডে মার্কস দেখবেন, যদি মার্কসগুলো লোড করে আপনার সামনে আসে, দেন ওটা রেসপন্স করতেছে, ঠিক আছে। এটা তো রেসপন্স, এটা অথেন্টিকেশন বলে। এটা মানে সফটওয়্যার অ্যাপ্লিকেশনের ভাষায় বলে অথেন্টিকেশন করা। আপনি অথেন্টিকেশনের মাধ্যমে করতে পারতেছেন।
রেসপন্স মানে ওর কাছে অনেক রকমের ডেটা আছে। Data আছে। আমি যে ডেটাটা চাইলাম সেইটা যদি আমাকে সামনে সার্ভ এনে দেয়, করতে পারে serve তাহলে করতে এটা পারে, রেসপন্স সে করে, আমাকে response রাইট, করছে। ক্লিয়ার, ওকে। সো ক্লায়েন্ট সার্ভার মডেলটা কি আপনারা ব্যাখ্যা করতে পারবেন, ঠিক আছে? এটা আসতে পারে যে ক্লায়েন্ট সার্ভার মডেলটা ব্যাখ্যা করে, তখন জাস্ট এতটুকু কথাবার্তা লিখে আমি যা বললাম সেগুলো একটু নিজের মতো করে ব্যাখ্যা করলেই হচ্ছে, ঠিক আছে? মডেল লেগে আগে দিতে হবে না? আর এটা আপনি যদি বলে যে হাউ ক্লায়েন্ট অ্যান্ড সার্ভার কমিউনিকেট উইথ ইচ আদার থ্রু এইচটিটিপি রিকোয়েস্ট বা এইচটিটিপি প্রোটোকল, ঠিক আছে? তখন আপনারা এটা একে তারপর ব্যাখ্যা করবেন, মানে ক্লায়েন্ট আর সার্ভার কীভাবে এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে কমিউনিকেট করে। এই কোশ্চেন আসলে আপনারা এই ফিগারটা আঁকবেন, একে তারপর ব্যাখ্যা করবেন, ঠিক আছে? ওকে, পরেরটায় আসি। আচ্ছা, সো এগুলা একটু রিডিং পড়লে হবে, এগুলো তেমন ইম্পর্টেন্ট না। ইউজেস টিসিপি, প্রথমে হলো টিসিপি প্রোটোকলের মধ্যে ক্লায়েন্ট ইনিশিয়েট টিসিপি কানেকশন, ক্রিয়েট সকেট টু সার্ভার পোর্ট 80। আচ্ছা, সো আপনার ব্রাউজারে বিভিন্ন পোর্ট আছে, ঠিক আছে? কোন পোর্টে আমরা রিকোয়েস্ট করব আর কোন পোর্টে আমাদের ডেটা সার্ভ করবে, এই পোর্টগুলোর মধ্যে 80 নামে একটা পোর্ট আছে, একটা জেনারেল পোর্ট। আপনারা নিয়ে কাজ করছেন, ওই যে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম অ্যাপাচি সার্ভার নিয়ে কাজ করছেন? অ্যাপাচি আমাদের ওই মানে ওটা জ্যাম সফটওয়্যার, জ্যাম রাইট, জ্যাম, পিএসপি জ্যাম দিয়ে করতে হ্যাঁ। গেলে তখন ওখানে পোর্ট নাম্বার 8080 পোর্ট আসে, ইয়েস, এটা বলতে যাচ্ছি, করছেন এটা? আমার আছে এটা, এক্সপেক্টেড না আমি এটা কোর্স করি নাই আমরা, কোর্স করি আমাদের জাস্ট দরকার পড়ছিল অ্যাপাচি টপিকে। হ্যাঁ, yes. প্রোগ্রামিং না জাভা করার সময় জাস্ট না। ওকে, তাহলে তো বুঝতে পারছেন। তাহলে ওই যে পোর্টটা থাকে না, আমরা জ্যাম্পেও কী করতেছি বলেন তো, ওই পোর্টে আমরা মানে সার্ভারটা ওপেন করতেছি, ওইখানে রিকোয়েস্ট করতেছি ওই পোর্টে। আপনি যদি পোর্টটা চেঞ্জ করে দেন তাহলে দেখবেন ওয়েবসাইট লোড হচ্ছে না, লোড হচ্ছে না, আসবে না, হয় না, পাবেও না login ওইটা, হয় না। হ্যাঁ, লগ ইন হবে না, পাবেও না ওইটা, খুঁজেই পাবেন ওই ডাইরেক্টরিটা। কিন্তু ওই পোর্টে গেলে মানে এটা তো লোকাল সার্ভার অ্যাপাচি, তাই না? লোকাল সার্ভারে ওটা আমাদের হোস্ট করা আছে, সো ওই পোর্টে গেলে ও খুঁজে পাবে ভাই ওয়েবসাইটটা ওইখানে আছে, ওইখানে লোড করে নিয়ে আসবে। ডেডিকেটেড সার্ভারের আলাদা করে পোর্ট থাকে, আলাদা dedicated port থাকে। ডেডিকেটেড পোর্ট থাকে, মানে ওই পোর্টের মাধ্যমে কানেকশন করে, ঠিক আছে? আচ্ছা, পোর্ট চাইলে চেঞ্জ করে দেওয়া যায়। অ্যাপাচির মধ্যে আপনি অ্যাপাচির যে কোড আছে ওইখানে সেটিংস আছে, ওইখানে গিয়ে পোর্ট চেঞ্জ করে দিতে গ্রামীণ হবে। ফোনে যখন আমরা ওই সেটিং নোটিফিকেশন দিতাম তখন ওরা একটা পোর্ট দিত, গ্রামীণ ফোনে হ্যাঁ, গ্রামীণ ফোনে মোবাইলে ইন্টারনেট সেটিং করতে ইন্টারনেট সেটিং, হ্যাঁ হ্যাঁ, তখন এটা এরকম করতে আর পোর্ট না মিললে তখন আর কানেক্ট হবে না। এখন তো এটা হয় না। এখন তো অটো আগে ওই ইন্টারনেট ফোন দিয়ে বলতে ভালো লাগতো ইন্টারনেট সেটিংটা ভালো ইয়েস, হ্যাঁ, টেলিকমিউনিকেশনে এখন অনেক উন্নতি হচ্ছে। আরেকটা জিনিস ক্যারিয়ার আছে হলো আপনার টেলকো, ঠিক আছে? টেলকো মানে টেলিকমিউনিকেশন কোম্পানিগুলো, যেমন গ্রামীণ ফোন, রবি, ঠিক আছে, তারপরে টেলিটক, এগুলোতেও আপনার মানে সিএসসি গ্র্যাজুয়েটদের নেই, বাট এগুলোতে কাজ হলো আপনার টেলিকমিউনিকেশন রিলেটেড কাজ, বুঝছেন? আপনার মেইনলি হলো কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং যারা পড়ে, মানে সিএসসিতে তো আমরা কমিউনিকেশন অনেক জিনিস পাবো, সিএসসি তুলনায় মনে হয় ট্রিপলের এই ট্রিপল না, ইসি যারা পড়ে, ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, তারা এখানে ভালো দক্ষতা অর্জন করে। বাট আমরাও পারি এটা, এখানে আমরা ডেটা কমিউনিকেশন পড়েন আপনারা, নেটওয়ার্কিং পড়তেছেন, একই এগুলো ওইখানে আসলে ওয়্যারলেস কমিউনিকেশন হতো আমাদের। ওয়্যারলেস কমিউনিকেশনও এখানে হয়। স্যার একটা জিনিস আমি এখানে আমার কাছে জানা, টেকনোলজি তো অনেক আগায় যাচ্ছে, সবই অটোমেটিক একটা ডিভাইসের মধ্যে দিয়ে তৈরি হচ্ছে, সেই অটোমেশনে চলে যাচ্ছে সব। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের কাজ কি? হুম, নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের কাজ কি? নেটওয়ার্কিংয়ের জিনিসের কাজ কি? নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের কাজ কি? ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের কাজ, ডিভাইসটা তো অটোমেটিক হয়ে যাচ্ছে। নেটওয়ার্ক অটোমেটিক করবে কি? না, অটোমেটিক আপনার নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের কাজ হলো, এখন দেখেন নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের কাজ বলতে আপনার এই নেটওয়ার্কিং পার্টটা, ঠিক আছে, আমরা মানে বাইরে থেকে যেরকম দেখি খুবই কম দেখি, ভিতরে অ্যাকচুয়ালি এটার অনেক বেশি কাজ আছে। আপনি যদি একটা ওয়েবসাইট আপনি বানালেন, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হোস্ট করলেন, তারপরে কিন্তু আপনার কাজ শেষ হয়ে যাচ্ছে, বাকি ব্যাক এন্ডে সব কাজই কিন্তু নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার বা ওই সার্ভার সাইড ইঞ্জিনিয়ারের কাজ, ঠিক আছে? একসাথে আপনার যদি 10,000 রিকোয়েস্ট আসে, ও কীভাবে সার্ভ করবে, ঠিক আছে? সেই পরিমাণ সার্ভার ওর বানানো, সার্ভারে কনফিগার করা, সব কিন্তু ওরই কাজ, মানে ওদের কাজ আরও বেশি টাফ, আমাদের কাজ হলো আরও সহজ। সফটওয়্যার ইঞ্জিনিয়ারের কাজ মোটামুটি সহজ, বানায় জাস্ট ছেড়ে দেয়, আর ওদের কাজ আরও টাফ। ওদের মেনটেন্যান্সির কাজ হলো সব থেকে ইম্পর্টেন্ট, ওদের সবসময় এটা দরকার, ওরা 24/7 দেয়, সাপোর্ট দেয়, মেনটেন্যান্সি, ঠিক আছে? আর হলো 2 নম্বর হলো ওদের হার্ডওয়্যার নলেজ লাগে অনেক, সার্ভার কনফিগারেশন করা, তারপরে আপনার কানেকশন দেওয়া, এভরিথিং, এবং ট্রাবল শুটিং ওদের আরেকটা ইম্পর্টেন্টই। যে আমরাগুলো দেখি যে
আমরা ফ্রন্ট সাইড থেকে দেখি যে এটা খুব মনে ইজি, ইজি। ব্যাক এন্ডে তাদের অনেক কাজ করতে হ্যাঁ। হয়, এজন্য খুব tough। আপনার ট্রাবল শুটিং যেটা আছে, ট্রাবল শুটিং হলো কোনো একটা প্রবলেম হয়েছে, ওই প্রবলেমটা ফাইন্ড আউট করে ওটা সলভ করা, এটা হলো ওদের ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। আচ্ছা দেখেন, সো আর বাংলাদেশে অনেক গভর্নমেন্ট জব আছে, ওখানে শুধু নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার চাই। গ্রেড 9-এর অনেক গভর্নমেন্ট জব আছে। বিশেষ করে পাবলিকের একটা কোর্স থাকে, পাবলিক ইউনিভার্সিটিগুলো। পাবলিক না, মানে যে কেউ এক্সাম দিতে পারে, পাবলিকে হওয়া লাগবে এরকম না। আপনার পাবলিক ইউনিভার্সিটিতে একটা মানে এই পোস্টই আছে। পাবলিক ভার্সিটিতে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার আছে, হ্যাঁ। ফিক্সড একটা কোর্স। বাট আপনি ওই যে গভর্নমেন্ট জবে সিএসসি তো কম, মানে ভ্যাকেন্সি একটু কম, কিন্তু যে কয়টা ভ্যাকেন্সি আছে নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার চাই। নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মানে আপনার এই একটু নেটওয়ার্কিং হালকা পাতলা জানলেই হচ্ছে, আর একটু ট্রাবল শুটিং হার্ড কম্পিউটার জানলেই হয়, আর পরীক্ষা ভালো করলে হয় যায়। গভর্নমেন্ট জব পাওয়া মোটামুটি ইজি, ঠিক আছে। একটু যদি আপনি মানে পড়ালেখা করেন তাহলে হয়। টাকা লাগবে না, টাকা সাধারণত এই সেক্টরে এখনও ঢুকে নেই টাকা ওইভাবে। বড় চাকরির জন্য বড় যোগ্যতা, টাকা পয়সা রেখে। হ্যাঁ, এগুলো তো দেখা মানে- যাচ্ছে টাকা দিয়ে ঢুকলেও তো পারবো না, যদি না জানে লোক। না জানলে হবে না, হ্যাঁ। মানে বাংলাদেশ ব্যাংকে নিয়ে যদি ছেড়ে দেয় যে তুমি এটা করো, তাহলে তো ওটা বলে যাবো। টাকা নিয়ে তখন লাভ হবে না আসলে। মানে এই টেকনিক্যাল এগুলোতে টাকার থেকে স্কিল দেখে আগে, তারপরে মানে লাস্টে গিয়ে যদি কিছু হয় তাহলে হয়। আচ্ছা, সো এগুলা একটু পড়ে নিন, সমস্যা নাই। আর এটা হলো মেইন, এই জিনিসটা আমি দেখাই, হ্যাঁ এটা মেইন। এটা আসলে না, এটা ইজি। এটা অন্যটা ওই ওই layer, আচ্ছা দেখেন, সো আমাদের টিসিপি মানে এইচটিটিপি কানেকশন যখন হয় তখন এভাবে চিন্তা করেন, এটা হলো আপনি ক্লায়েন্ট, মাঝখানে আপনার ব্রাউজার আছে, আর এটা হলো আপনার সার্ভার, ঠিক আছে। এখন প্রথমে টিসিপি ওপেন, ওই যে 80 পোর্টে ওপেন হবে, মানে আপনি ক্লিক করলে তো ওটা ওপেন হচ্ছে ওই পোর্টে অটোমেটিক, আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু ওপেন হচ্ছে, ব্যাকএন্ডে কাজ করতেছে। আচ্ছা গেল, যাওয়ার পর যারা ব্যাকএন্ড ইঞ্জিনিয়ার তারা ওই পোর্টগুলো স্পেসিফাই করে কোডের মধ্যে লিখে রাখে যে কোন পোর্টে জায়গায় ওপেন হবে। এখানে গেল, ওপেন হলো, ওপেন হওয়ার পর এখানে বললো যে হ্যাঁ ওপেন হয়েছে, কানেকশন ইজ ওকে, তখন একটা ওকে সিগন্যাল পাঠাবে ক্লায়েন্টের কাছে। মানে এটা আপনি দেখতে পারবেন না যে ওকে সিগন্যাল পাঠাচ্ছে। যখন দেখা যায় কি যখনই ওই পোর্টটা অ্যাক্টিভ হয়ে যায় তখন হ্যাঁ। এটা লিড জ্বলতে থাকে, তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ ওটা তো লোকাল সার্ভার হয়, বাট এখন তো আমরা দেখতে পাচ্ছি না। মানে এই সার্ভারগুলোতে ওরা হাইড করে রাখে সিকিউরিটি পারপাসে, কারণ যদি দেখে যে 80 পোর্টেই হয়েছে, ওই 80 পোর্টেও একটা জাস্ট এসকিউএল ইনজেকশন করে দিলে সাথে সব আপনার আইডি পাসওয়ার্ড পেয়ে যাবে, বুঝছেন। এসকিউএল ইনজেকশন মনে হয় আপনাদের এই কোর্সে আসে নাকি দেখবেন, থাকলে ওটা পড়াবেন, এটা খুব ইন্টারেস্টিং, ঠিক আছে। সাপোজ একটা যেগুলো দুর্বল ওয়েবসাইট ওগুলোতে খুব সহজেই হ্যাক করা যায় এসকিউএল ইনজেকশন দিয়ে। সিকিউএল ইনজেকশন দিলে দেখবেন আইডি পাসওয়ার্ড সব চলে আসছে অটোমেটিক। আচ্ছা, আমরা সিএসি না পড়তেছি মানে কি জানেন স্যার, বন্ধু বান্ধব বলে কি রে তুমি আইডি হ্যাক করে দিতে পারবি, এই একটাই বলেছে, এই একটাই স্যার আমরা তাহলে আইডি হ্যাক আর কিছু না, কি খাবে তো। আচ্ছা তারপরে ওয়ার শার্ক একটা সফটওয়্যার আছে, এটা আপনারা এক্সপ্লোর করতে হবে, ওয়ার শার্ক, বুঝছেন। এটা দেখো ভালো, মানে আমাদের লেভেলের বিগিনাররা অনেক ভালো হ্যাকিং টেকিং করতে পারে, আমাদের ভার্সিটিতে এটা শেখাই। ওয়ার শার্ক এটা আপনার ওপেন সোর্স, আপনি ডাউনলোড করে করতে পারবেন, ঠিক আছে। ওয়ার শার্ক, হ্যাঁ। আচ্ছা, তাহলে ওকে হলো, এখন এইচটিটিপি করলো, ওকে একটা রিকোয়েস্ট পাঠালো, ঠিক আছে। কাকে? সার্ভারকে। সার্ভার বললো যে হ্যাঁ রিকোয়েস্টটা তুমি পাঠাইছো, আমার কাছে ওই ডেটা আছে, তখন ডেটাগুলো ক্লায়েন্টকে দিল। আর লাস্ট অফ অল ডেটা যখন শেষ হয়ে গেল তখন সার্ভার সাইড থেকে ও ক্লোজ করে দেবে, ঠিক আছে। সার্ভার সাইডটা যদি ক্লোজ না করে তাহলে তো আপনি আবার রিকোয়েস্ট দিতেই থাকবেন, ঠিক আছে। ডেটা থাকুক আর না থাকুক, ফাইজলামি করবে না, অনেক ইউজার আছে তো শুধু রিকোয়েস্ট দিতেই থাকে, ডেটা দাও ডেটা দাও এটা দাও, নাই ওর দরকার নেই তো ও দিবে। সো ওই রিকোয়েস্টটা সার্ভ করার পর সাথে ক্লোজ করে দেবে। এই যেমন আমরা এখন মিড টার্মের রেজাল্টের জন্য বারবারই কই দিচ্ছি হ্যাঁ। কি নাই করতে। এরকম, ওকে। তাহলে ডায়লগ এটা যদি আসে এটা হলো, হ্যাঁ এটা আঁকাইতে পারেন, রাইট। এটা ভালো হবে যদি কীভাবে সার্ভার ক্লায়েন্ট আর সার্ভার কমিউনিকেশন করে এইচটিটিপির মাধ্যমে, তাহলে এটা একে একটু ব্যাখ্যা করে দেন। মানে কয়েকটা ফেজে ব্যাখ্যা করেন যে ফার্স্টে টিসিপি ওপেনের ওইখানে টিসিপি ওপেন একটা সেকশন লিখা আন্ডারলাইন করে ওটা আন্ডারে কিছু কথা লিখে দিলেন, তারপরে আপনার এইচটিটিপি গেট, তারপরে ডেটা আসলো আর ক্লোজ হলো। আরও পড়বো আমরা সামনে, সমস্যা নেই। আচ্ছা, এইচটিটিপি কানেকশনের মধ্যে দুইটা কানেকশন আছে, পারসিস্টেন্ট, নন পারসিস্টেন্ট। এটা মানে এক্সামে আসবে আপনার এর ডিফারেন্স, কয়েক নম্বরের জন্য আসতে পারে যে দুইটার মধ্যে ডিফারেন্স লিখো, ঠিক আছে। মুখস্থ করে ডিফারেন্স লিখলেই হচ্ছে।
ওকে, সো পারসিস্টেন্টের মধ্যে দেখেন মাল্টিপল অবজেক্টস ক্যান বি সেন্ট ওভার সিঙ্গেল টিসিপি কানেকশন। মাল্টিপল অবজেক্ট পাঠানো যায় পারসিস্টেন্ট, নন পারসিস্টেন্টে একটা পাঠানো যায়, ঠিক আছে। অবজেক্ট মানে তো বুঝতে পারছেন যে ওয়েবসাইটের মধ্যে ছোটো ছোটো যে মডিউল থাকে ওগুলোকে অবজেক্ট বলি। তাহলে আমরা পারসিস্টেন্টের মধ্যে কি উই ক্যান সেন্ড মাল্টিপল অবজেক্টস, বাট অন দ্য আদার হ্যান্ড নন পারসিস্টেন্ট উই ক্যান সেন্ড অনলি সিঙ্গেল অবজেক্ট। ওকে, দেন ইন পারসিস্টেন্ট HTTP 1.1 uses persistent connection in default mode, okay, আর HTTP 1.0 uses persistent নন পারসিস্টেন্ট HTTP। তাহলে ওইটার সুবিধা বেশি। ওইটার সুবিধা বেশি, মাল্টিপল একসাথে পাঠালে আপনার কম সময়ে সার্ভ করা যায়, এটা সুবিধা কম। সো এই দুইটা জাস্ট একটু মনে রেখে ডিফারেন্সটা লিখলেই হলো, একটু নোট ডাউন করেন। কয়টা বাজে? আচ্ছা, এরপরে যাই। এরপরে হলো নন পারসিস্টেন্ট HTTP। এটা এখানে আপনার এই TCP ওপেন হলো, ওকে দিল, এতটুকু তো থাকবেই। HTTP গেট index.html। ইন্ডেক্স সব ওয়েবসাইটের একটা মেইন পেজ থাকে যেটা হলো index.html। ওই পেজের সাথে অন্য পেজগুলো লিঙ্ক আপ করা থাকে, ঠিক আছে। তাহলে এই পেজটা প্রথমে লোড আপ হয়, মানে ফেসবুকে ঢুকলে যে আমি আসলে বলতে পারি, হোম পেজ বলতে পারি। হোম পেজ বলতে পারেন, ফেসবুকের ওই হোম পেজটাই হলো index.html, বুঝছেন। তারপর ডেটা আসলো, TCP ক্লোজ হয়ে গেল, আবার আরেকটা চাইলে আবার ওপেন হবে, আবার দিবে, আবার আসবে, আবার ক্লোজ হবে, এরকম। একটা পেজ ক্লোজ হওয়ার পর আবার আরেকটা রিকোয়েস্ট দেওয়া লাগবে, মানে দুইটা জিনিস চাওয়ার জন্য আপনার দুইটা রিকোয়েস্ট, এরকম। আচ্ছা, সো রেসপন্স টাইম মডেলিং, এটা আমি পড়াইছিলাম, আমার মনে আছে শিওর, আমি এটা আপনাদের একদিন পড়াইছিলাম এসে, ঠিক আছে, আমার মনে আছে, কারণ ম্যাডাম ওদিন আসে নাই, আমি পড়াইছিলাম। আচ্ছা, ঠিক আছে, এটা আমি পড়াইছিলাম, আমার মনে আছে। আচ্ছা দেখেন, ডেফিনেশন অফ RRT, টাইম টু সেন্ড আ স্মল প্যাকেট। আচ্ছা, স্মল প্যাকেট মানে হলো, প্যাকেট মানে কি জানেন তো এটা আপনারা, প্যাকেট ট্রেসারে তো কাজ করতেছেন। প্যাকেট মানে কিছু না, একটু চাঙ্ক অফ মেসেজ, ঠিক আছে। হ্যাঁ, ওই কিছু একটা মেসেজ পাঠানো, ডেটা কনসিস্টিং অফ সাম ডেটা টু ট্রাভেল ফ্রম ক্লায়েন্ট টু সার্ভার অ্যান্ড ব্লক অ্যান্ড ব্যাক। মানে RRT মানে কি, মানে একবার দেখেন প্যাকেটটা ক্লায়েন্টে যাবে, ঠিক আছে। স্মল প্যাকেট ট্রাভেল ফ্রম ক্লায়েন্ট টু সার্ভার, ক্লায়েন্ট থেকে একবার সার্ভারে আসলো, আবার ব্যাক করবে, মানে লুপ ব্যাক করবে, এটাই হলো RRT, ঠিক আছে। আচ্ছা, ব্যাক করবে, রাইট। RRT হলো রেসপন্স। RRT ফুল মিনিংটা মনে নেই আমার, বাট এটা আমার যতটুকু মনে হচ্ছে যে রেসপন্স টাইম, একটু দেখে নিই আমরা, ঠিক আছে। রেসপন্স আমরা একটু গুগল থেকে দেখে নিই, সমস্যা নেই। RRT ইন নেটওয়ার্কিং, রাউন্ড ট্রিপ ডিলে, ঠিক আছে। রাউন্ড ট্রিপ মানে একবার যাবে গিয়ে আবার ফেরত আসবে, রাউন্ড ট্রিপ, ঠিক আছে। রাউন্ড ট্রিপ ডিলে। ও আচ্ছা আচ্ছা, RT আসছে, RRT নেটওয়ার্কিং কই দ্বিতীয়টা, এই যে RTT হবে, ওটা রাউন্ড ট্রিপ টাইম হবে, RTT হবে, রাইট। RTT এসে দেখেন, ও পরে RTT আছে, ওপরে RRT আছে, ওটা স্পেলিং মিস্টেক, ওকে। তাহলে এটা একটু ঠিক করে নিন, RTT হবে, রাউন্ড ট্রিপ টাইম। তাহলে রাউন্ড ট্রিপ টাইমটা আপনার এভাবে ক্যালকুলেশন করতে পারবেন। দেখেন, একটা ফাইল ট্রান্সমিশন ট্রান্সমিশনের টোটাল কত করে টাইম লাগবে, একটা ফাইল আপনি, হ্যাঁ, ওটা হলো 2 RTT প্লাস ট্রান্সমিট টাইম।
টু আরটিটি মানে কি, ওই যে আপনার কানে ইনিশিয়েট করবে, সার্ভারে যাচ্ছে, সার্ভার থেকে আবার যাবে। হ্যাঁ আমার ফাইল যাচ্ছে না কিন্তু তখন ওই রিকোয়েস্টটা যাচ্ছে। এই ইনিশিয়েট টিসিপি কানেকশন ইনিশিয়েট হলো, ইনিশিয়েট করার পর রিকোয়েস্ট দ্য ফাইল, এতটুকু একটা আরটিটি, মানে এতটুকুর মধ্যে এক আরটিটি টাইম যাচ্ছে, বুঝছেন? তারপরে ফাইলটা রিকোয়েস্ট করার পর ওই টাইম টু ট্রান্সমিট দ্য ফাইল, এখন মানে ট্রান্সমিট করার সময় চলে আসছে, এখন ও রেডি হয়েছে ট্রান্সমিট করার জন্য। তারপরে ফাইলটা কী করবে, ট্রান্সমিট করবে, তারপর ফাইল রিসিভ করলো, এতটুকু আর আরেকটা আরটিটি, ঠিক আছে? সো এই যে আরটিটি এখানে একটা কানেক্ট মানে ইনিশিয়েট করলো, আর এখানে আপনার রিকোয়েস্টটা সার্ভ করলো। আর ফাইল যদি 2 জিবি হয় তাহলে 2 জিবি পাঠানোর জন্য তো আলাদা একটা টাইম লাগবে। এই জন্য 2 আরটিটি, একটা আরটিটি, দুইটা আরটিটি প্লাস ট্রান্সমিট টাইম, এটা হলো টোটাল ট্রান্সমিশন টাইম, ঠিক আছে? ছোটোখাটো যদি ম্যাথ আসে তাহলে পারবেন না? হ্যাঁ, এটা অটোমেটিক অফ হয়ে যায়। রবিদা তো কি হয়? লাস্টের মতো বন্ধ। এখানে গরম হয়ে আছে room। 17 হইলে কিছু বেরিয়েছে। আরে সব বন্ধ হয়ে গেছে, আমরা আসতে হবে। তো বন্ধ হয়ে গেছে। স্যার আমাদের ল্যাব তো করা হয়, নেটওয়ার্কিং এ ল্যাব আছে, করাবেন স্যার? না, মানে অন্য রুমে পিন নাই, তোমার টিভি নাই, তার জন্য টিভি আছে, টিভি আছে। কিন্তু আচ্ছা, 3 ঘন্টা ক্লাস এটা, কম্পিউটার তো নাই। 3 ঘন্টা ক্লাস ল্যাব। স্যার আমরা এখন স্যার তাহলে কম্পিউটার অর্গানাইজ করে দেব স্যার, থিওরি করি। কম্পিউটার অর্গানাইজেশন এখন করলে আবার তখন আমার ক্লাস আছে না, তো ওই ক্লাস আমি কীভাবে করবো, মানে ক্লাস তো অডিট হয়। চালায় না আবার, কিন্তু আপনার তো বাতাস বাতাস দিচ্ছে, ঠান্ডা আসছে। এটা একটু নিচের দিকে করে দেবে না? ওইটা তো ওই যে অনুযায়ী না, ওটাই সর্বোচ্চ, এর নিচে আর নামে না। ওই যে পিছনেরটা কিন্তু বন্ধ, ওইটা চললে একটু ঠান্ডা লাগে। হ্যাঁ, এইটা না, এই মাত্র দিলাম আমরা। আরে ভাই জান বাঁচতেছে না। ওই পিছনেরটা একবারে দিয়ে দেন, সবগুলো বাইক দিয়ে দেন, সবগুলো চলে যাবে। এখন এই যে একটু বাতাস, ওই যে একটু নামছে তো একটু বাতাস লাগতেছে। আচ্ছা দেখেন, নন পারসিস্টেন্ট এসটিটিপির মধ্যে দুটা ইস্যু আছে, এগুলো একটু পড়বেন। পারসিস্টেন্ট এসটিটিপি কীভাবে করবো এগুলো রিডিং করলেই হচ্ছে, তেমন নট ইম্পর্টেন্ট। পারসিস্টেন্ট এসটিটিপির মধ্যে সেম জিনিসটাই, টিসিপি ওপেন হলো, ওকে হলো, index.html আসলো, ডেটা দিল, গেট ডেটা আসলো, টিসিপি ক্লোজ হলো। দেখেন এখন জিনিসটা কি, পারসিস্টেন্ট আর নন পারসিস্টেন্ট দুটার মধ্যে পার্থক্য কী ছিল, মেইন পার্থক্য একটু আগে তো পড়াইলাম, বলেন মেইন পার্থক্য কী ছিল দুটার মধ্যে? মাল্টি অবজেক্ট, কোনটাই মাল্টি অবজেক্ট? এটা হচ্ছে পারসিস্টেন্সের মধ্যে মাল্টি, ওইটাতে হ্যাঁ আপনার ডেটা ফ্রিকোয়েন্সি বেশি 1.1। আর এটা সিঙ্গেল টাইমে মাল্টিপল অবজেক্ট। আচ্ছা দেখেন, তাহলে পারসিস্টেন্টের মধ্যে মাল্টিপল অবজেক্ট সেন্ড করা যায়, নন পারসিস্টেন্টের মধ্যে যাচ্ছে না। এখন কেন যাচ্ছে না, কেন যাচ্ছে এটা আমরা এই ফিগার থেকে বুঝতে পারি। সো প্রথম এই ফিগারটা আরেকবার একটু দেখে আসি আমরা। নন পারসিস্টেন্টের ফিগারটা দেখেন, সাপোজ আপনার একটা ডেটা দরকার, ঠিক আছে? আপনি টিসিপি ওপেন করলেন, ওকে ও বললো যে হ্যাঁ ভাই ঠিক আছে, ও ওপেন হলো, ওকে এখন ডেটা সেন্ড করা যাবে। রিকোয়েস্ট করলেন, ডেটা দিল, ক্লোজ করে দিল। আবার আরেকটা ডেটা দিলেন, রিকোয়েস্ট দিল, আবার আরেকটা ডেটা দিয়ে আবার ক্লোজ করলো। বারবার রিকোয়েস্ট দেওয়া লাগতেছে না? এই জন্য একবার রিকোয়েস্ট দেওয়ার পরে একটা ডেটাই আসতেছে, ক্লোজ হয়ে যাচ্ছে, পরে আরেকটা ডেটার জন্য আবার রিকোয়েস্ট দেওয়া লাগতেছে। এখানে দেখেন, একবার ওপেন হলো, ওকে হলো, আপনি রিকোয়েস্ট দিলেন, ডেটা পাইলেন, আবার আরেকটা রিকোয়েস্ট দিলেন, আবার আরেকটা ডেটা আসলো, একদম লাস্টে গিয়ে ক্লোজ হচ্ছে। এটা স্যার ক্লোজ হয় না, এটা দিতেই থাকে, আর একবার টাটা দিলে রাইট। সো এখানে আপনি যতবার দিবেন কনসিকিউটিভলি বারবার ডেটা উইল বি সার্ভড, বাট ওইখানে আফটার ওয়ান ডেটা দ্য সার্ভার উইল ক্লোজ দ্য কানেকশন। ওকে, মানে আমি শুধু রেজাল্টটা দেখলাম, সাথে সাথে আমার ওই আবার নতুন করে করতে হবে। রাইট। আর এটা হচ্ছে আমি যতক্ষণ পর্যন্ত নিজে না বের হবো, ক্লোজ টিসিপিটা ক্লোজ না হবে ততক্ষণ পর্যন্ত যতবার রেসপন্স দিব সে আমাকে ফিডব্যাক দিবে। ফিডব্যাক দিবে, ইয়েস। এবং আপনার জিনিসটা হলো কোশ্চেনে যদি আসে অনলি ডিফারেন্স, তাহলে ওই দুইটা ডিফারেন্স লিখলে হচ্ছে। আর যদি এটা আসে যে ডিসক্রাইব পারসিস্টেন্ট নন পারসিস্টেন্ট এইচটিটিপি উইথ প্রপার ডায়াগ্রাম, তখন দুইটা ডায়াগ্রাম এঁকে তারপরে আপনার ব্যাখ্যা লিখে দিতে হবে, বুঝছেন? যে কেন আপনার ওইটা একসাথে অনেকগুলো পাঠাতে পারতেছে, কেন পারতেছে না, পারবেন না? আচ্ছা গেল।
তাহলে HTTP রিকোয়েস্ট মেসেজ দেখেন 2 টাইপস অফ HTTP মেসেজ আছে, একটা হলো রিকোয়েস্ট রেসপন্স, এই দুটো না সাথে আর কিছু নেই, আমরা রিকোয়েস্ট করব ও রেসপন্স করবে, এটাই। হ্যাঁ এখন এই যে বাতাস কিন্তু ঠান্ডা হচ্ছে এখন। পিসেটটা সার্চ আছে হ্যাঁ পিসেরটা ভালো। কি হিউম্যান রিডেবল ফরম্যাটে আমরা করব। সেটা বলো রিকোয়েস্ট লাইন দেখেন গেট পোস্ট আর হেড কমান্ড। আচ্ছা এইগুলো আপনার পোস্টম্যান নামে একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারের নাম হলো পোস্টম্যান, লিখে রাখতে পারেন, বাসায় গিয়ে ইনস্টল করে দেখতে পারেন, খুবই লাইট সফটওয়্যার। পোস্টম্যানের মাধ্যমে এভাবে এপিআই কল করা যায়, মানে গেট অপারেশন, পোস্ট অপারেশন, আপডেট অপারেশন, এই অপারেশনগুলো করা যায়, ঠিক আছে। এই অপারেশনগুলো করলে আপনি দেখবেন যে এই ভ্যালু ট্যালু এগুলো চলে আসতেছে, মানে ওয়েব সাইট বানাইছেন বা অ্যাপ্লিকেশন তৈরি করছেন, আপনার কাছে সার্ভার আছে। আমি যখন ওই আপনার থার্ড ইয়ারে করছিলাম, ইন্টার্নশিপ করছিলাম, মানে বাধ্যতামূলক আমাদের ইন্টার্নশিপ করা লাগতো। সো ইন্টার্নশিপে একটা সফটওয়্যার কোম্পানিতে গেছিলাম। সো ওই সফটওয়্যার কোম্পানিতে গিয়ে দেখলাম যে ওরা এরকম সফটওয়্যার তৈরি করতেছে, ওয়েবসাইট তৈরি করতেছে। সো প্রায় ওই 3 বছর ধরে সেম ওয়েবসাইটে কাজ করতেছে ওরা। এখন ওটা টেস্ট করবে কীভাবে, যে সাপোজ ওয়েবসাইট তৈরি করার পর এখন আপনার ডেটা দিচ্ছে, সার্ভার থেকে ডেটা আসতেছে, সার্ভ করতেছে, মানে HTTP কানেকশনটা এস্টাবলিশ হচ্ছে কি না, তাই না? এটাই তো মেইন। ওই যে ঈদের সময় দেখলাম না সহজ.com-এ মানুষ টিকিট কেটে পারতেছে না। আমি তো শুধু গেট কনফার্ম করে পেমেন্ট করতে দেয়। হ্যাঁ এই যে কতদিন পর রাজশাহী টিকিট অবস্থা খারাপ, 3টা টিকিট সিলেক্ট করছি স্যার, পেমেন্ট অপশনে গেছে আর পেমেন্ট করতে জানি। তো ওই যে এখানে প্রবলেমটা হলো ওরা আগে নিজের লোকাল সার্ভারে টেস্ট না করে অন্য সার্ভারে দিয়ে বসে আছে, ঠিক আছে। কয়টা রিকোয়েস্ট সর্বোচ্চ অ্যাকসেপ্ট করতে হবে, কতগুলো ট্রাফিক করতে পারবে। এখানে মনে হয় যে কত ক্লায়েন্টই বা এখানে হিট করে, তাহলে কি আপনার সার্ভারটা ঠিক হবে? ক্লায়েন্ট আপনার ঈদের সময় মানে ভালোই ক্লায়েন্ট হিট করে, 10 লাখ 10 লাখ 10 লাখের মতো জানে সেরকম একটা সার্ভার দিলে সার্ভার দিলে থাকে যে কি করে, সার্ভার দিতে হলে মানে ওরকম সার্ভারে রাখতে হলে মানে ওয়েব অ্যাপ্লিকেশনটা বা ওই সিস্টেমটাও ওরকম সফিস্টিকেটেড হওয়া লাগবে, রাখলে তো চুরি করতে পারবো না, এটাই বুঝতে পারছেন। এখন আপনার ওদের ওয়েব অ্যাপ্লিকেশনটা অত সফিস্টিকেটেড না, অত ভালো না। আমার কথা হলো যে ঠিক আছে ওই টেকনোলজিগুলো তাহলে অনেকেই কাটতে পারবো স্যার, এমন কি আছে স্যার 8টা একের মধ্যে সব টিকিট শেষ হয়ে যায়, তাহলে ওই টিকিটগুলো কই গেল স্যার? আমার কথা লেগে 3 মিনিটে সব টিকিট শেষ হয়ে গেল, ওটা আপনার মানে ব্যাকে যায় নাকি স্যার? ব্ল্যাকে যায় না, মানে ওরা মনে হয় ভুল দেখায় বা ওর ওয়েবসাইটে থেকে রং ডেটা আসে, এটা হতে পারে। কোনো টিকিটই থাকে না। মানে আমিও যেটা দেখতেছি রাকিব ভাই সেটা দেখতেছি যে নাই, তাহলে তো টিকিটটা কাটতেছে স্যার, তাহলে এটা স্যার এমন হয়েছে যে অনলাইন কাউন্টার সব টিকিট শেষ 8টা সাইডে মনে স্যার, সেদিন এটা কিছুদিন আগে এক্সপেরিয়েন্স স্যার। না টিকিট থাকে আমার মনে হয়, পরে ওই যে রাজশাহী ইউনিভার্সিটিতে দেখলেন না, ওদের কিন্তু টিকিট দিছে পরে। এইটা দিয়াই যায় অনলাইনে এরকম দেয় কেন, অনলাইনে মেসেজ দিবে বা টিকিট দেয় না। বিমানের টিকিট স্যার কখনো সংকট হয় না, না। এই রেলওয়ে টিকিট কেন হ্যাঁ বিরোধী তো যাত্রী ওইটা কোনো পাসপোর্ট এই জায়গা তো যাত্রী কম, কয়জন যায় এই রেলে? 17-10 জন যায় না, কিন্তু এখানে এখানে কিন্তু আপনার টিকিট ছাড়া যেতে পারবেন না, রেলেতে টিকিট ছাড়া যেতে পারবেন না। আচ্ছা এখন আপনার ওই মানে এয়ার আমাদের কিছু সিনিয়র ভাই আপু আছে এয়ার এশিয়াতে জব করে, তারপরে আপনার আরও কিছু এই কোম্পানি আছে ফ্লাইট কোম্পানি, এমিরেটস, এগুলোতে জব করে, ঠিক আছে। সো ওদের স্যালারি অনেক হাই। পরে দেখলাম যে কেন ওদের স্যালারি হাই, বাট যে সফটওয়্যার কোম্পানিতে জব করতেছে ও স্যালারি পাচ্ছে, ঠিক আছে। অ্যামাজনে যে আছে ও ভালোই স্যালারি পাচ্ছে, বাট অ্যামাজনের থেকে ও বেশি পাচ্ছে। জিনিসটা হলো আপনার ওই যে ওর অনেক মানে কাজের প্রেশার অনেক বেশি। এই যে আপনার বিমানের যে ওয়েবসাইট কখনো কিন্তু ডাউন হয় না, দেখবেন কখনো শুনছেন যে ওয়েবসাইট ডাউন। তারপরে বিমানের নেটওয়ার্কিং কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। আপনার মানে সার্ভার কন্ট্রোল, যেটা কন্ট্রোল রুমে কিন্তু সব সফটওয়্যার ইঞ্জিনিয়াররাই থাকে। সো ট্রাফিক কন্ট্রোল, এয়ার ট্রাফিক কন্ট্রোলার হিসেবে অনেক লোক নিচ্ছে, ঠিক আছে, বিদেশে। সো ওদের দেখবেন যে ওদের স্কিলও বেশি এবং ওদের সাপোর্টটাও বেশি, সেই জন্য ওদের স্যালারিও বেশি, সার্বক্ষণিক সাপোর্ট। এখন আপনি এয়ার ট্রাফিক কন্ট্রোলার হয়েছেন, আপনি ঘুমাচ্ছেন, ওইদিকে পাইলট বলতেছে আমি কোন দিকে যাবো, আমার রুট বলো, আমি তো হারিয়ে ফেলছি, শেষ। Also, এইটাও সফটওয়্যার ইঞ্জিনিয়ার বা নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারের একটা ভালো ক্ষেত্র। হ্যাঁ এটা আপনার মানে বিএসসি লেভেলে, বিএসসি ইজ নাথিং বাট বেসিক, সব কিছু বেসিক শেখানো হয়, মানে আপনাকে এখানে পুরো বেসিক শেখানো হচ্ছে। এই বেসিকগুলো দিয়ে আপনি যা ওইখানে শিখবেন। সমস্যা আছে, এই সেমিস্টার শেষ হতে বেসিকও শেষ হয়ে এইটা কি আপনাদের কি 3-2 না?
3-1 তো 3-1 মানে তো আপনাদের মাত্র শুরু হলো মানে সবগুলো কোর্স সাবজেক্ট যেটা করে ফেললাম এটা তো আর মনে থাকে না হ্যাঁ এটা শেষ এরপরে কমপ্লিটলি আরো 2 সেমিস্টার পরে যে আপনি জিগেলে নামই বলতে পারবেন না। কি টপিক করতে তাই বলতে আগে ডিসিপ্লিন কোর্স কমপ্লিট এটাই বলি। এটা সবারই হয় বাট ওই যে মানে মাথায় তো থাকে এটা পরে রিভিশন দিলে যাতে পারতে পারে হ্যাঁ কোর্স কমপ্লিট করছি ওটা রিভিশন দিলে যাতে পারেন ঠিক আছে এটাই এখন আমার একটা জব ইন্টারভিউতে আমাকে জিজ্ঞেস করছে আর ইউ কমফোর্টেবল উইথ লিনাক্স ঠিক আছে তখন আমি বুঝতে পারছি ওরা লিনাক্সের জন্য লোক নেবে আমি তো লিনাক্স মোটামুটি পারি ঠিক আছে আমি লিনাক্সের কোর্স ছিল আমাদের মানে অপারেটিং সিস্টেমে তখন বলছি ইয়েস স্যার আই এম ভেরি কমফোর্টেবল উইথ লিনাক্স এবং আই এম ম্যাক ইউজার তখন বলছি ম্যাক ইউজার গুড তাহলে অনেক খুশি হয়েছে আচ্ছা ঠিক আছে গুড তাহলে তো আপনাকেই দরকার আমার ঠিক আছে সো এরকম আপনার মানে দেখেন লিনাক্সের জিনিসপত্র কিন্তু উনি আমাকে ইনডেপথ জিজ্ঞেস করেনি বাট আমি বলতে পারছি যে হ্যাঁ স্যার আমি লিনাক্স জানি এবং আমাকে জিজ্ঞেস করছে কোন ভার্সন ইউজ করতে অ্যান্ড এটার ফিডব্যাকের পরে কোশ্চেনটা জিজ্ঞেস করা মানে উনি এটা জাজ করতে চাচ্ছে সত্যি আমি লিনাক্স ইউজ করছি কিনা আমি বলছি স্যার উবুন্টু 20.04 ঠিক আছে LTS ভার্সন তখন বুঝতে পারছি না সত্যি ইউজ করছি আসলে রুমিং ঠান্ডা আপনি গরম আচ্ছা তাহলে এখন এইগুলো আপনারা একটু দেখবেন যে এই যে দেখেন গেট এখানে আপনার পেজ আর হলো HTTP1 তারপর হোস্ট নেম ইউজার এজেন্ট কানেকশন অ্যাকসেপ্ট ল্যাঙ্গুয়েজ ঠিক আছে এগুলো কিছু না এগুলো আপনার ব্যাকএন্ডে একটা রিকোয়েস্ট দিলে এই জিনিসগুলো অটো জেনারেট হয় একটা ফাইলের মধ্যে আপনাদের ক্যাশের মধ্যে জমা থাকে যে আপনি যে রিকোয়েস্টটা দিচ্ছেন বা করতেছেন সেগুলো আসলে সার্ভ করতেছে কিনা বা হচ্ছে কিনা বা কোথাও ঝামেলা হচ্ছে কিনা এগুলোই আচ্ছা HTTP রিকোয়েস্ট মেসেজ জেনারেল ফর্ম হ্যাঁ এটা একটু ইম্পর্টেন্ট বাট এরকম কেমন দেখাচ্ছে আচ্ছা ওকে ম্যাডাম তো একদম বেসিক থিওরি পড়াইছে আপনাদের ঠিক আছে এখন তো একটু ডেপথ থিওরি এগুলো আর ল্যাবে কী পড়াইছিল আপনাদের এটা একটু বলেন তো ওই যে মানে আমাদের বলছিল প্যাকেট ট্রেসার দিয়ে একটা একটা আপনিও দুটো করেছিলেন আপনার স্যার দুটো আপনি দুটো করাইছিলেন তারপর আর হয় নাই তারপরে দুটো করানো হয়েছিল তারপর দুটা কি করানো হয়েছিল ওইটাও করা রয়েছে একটা সুইচ স্ট্যাটিক রাউট আমি বলি স্ট্যাটিক রাউটিং করানো হয়েছে স্ট্যাটিক রাউটিং বলতে স্ট্যাটিক রাউটিং মানে ওই যে আইপি অ্যাড্রেস বসে মানে এটা একটা পিসি এটা আরেকটা পিসি আইপি অ্যাড্রেস দিয়ে বলা লাগে যে আপনি ওই পিসিকে পাঠাবেন এই পিসিকে পাঠাবেন তবে ডাইনামিক রাউটিং ভিল্যান করা হয়েছে ভিল্যান তাহলে ডাইনামিক রাউটিং শেষ হয়ে গেছে ভিলান ক্রিয়েট করে করতে পারেন আচ্ছা তাহলে তো হয়েছেই তাহলে ওটাও হয়েছে তাহলে তো অনেক আগে গেছেন তাহলে দেখি আমি প্রোগ্রামিং কোডগুলো লেখা লাগে এটা মোটামুটি 10% ওই যে CLI-তে গিয়ে মানে কমান্ড লাইনে গিয়ে রাউটারের পাসওয়ার্ড দেওয়া এনক্রিপ্ট করা রাউটার এর আপনার নাম চেঞ্জ করা তাহলে মোটামুটি অনেক কিছু জানেন বেসিক সব কিছু পড়া হয়েছে ছয়টা করাইছে না পাঁচটা তাহলে আমি আপনার কি করাবো সব তো করাই ফেলছে ম্যাডাম আচ্ছা দেখি আপনি আমাদের তাহলে লাস্টে দুটো একটু সলভ করে দিন আবার এটা দেখেন লাস্টে দুটো কি ছিল স্যার লাস্টে দুটো কি ছিল ম্যাডাম বলতে দিত আর ইয়ে দিত রে ইসির মধ্যে ট্রাবল শুটিং দিত গার্ড ভ্যালু দিত ওইটা একটা গার্বেজ দিয়ে দিছে ওইটা তোমরা মেসেজ লিখে কোড লিখে ঠিক করতে পারবে আচ্ছা তাহলে একটু দেখতে হবে ওটা আর আমি আপনার নতুন দেখি দু একটা কনসেপ্ট শেখাবো নি আর নেটওয়ার্কিংয়ের মধ্যে না এটা না ওএসের মধ্যে হ্যাঁ নেটওয়ার্কিংয়ের মধ্যে ওয়ার শার্ক আমি দেখাবো নি হ্যাকিংয়ের এই সফটওয়্যারটা একটু দেখাবো ঠিক আছে ওটা আমাদের নেটওয়ার্কিংয়ে আমাদের ভার্সিটিতে দেখাতো আপনাদের কোর্সে মনে হয় নাই বাট দেখালাম সমস্যা নেই তো ঠিক আছে কোর্স মডিউলই তো আমাদের নাই ভার্সিটি ও হ্যাঁ তাও ঠিক মানে আমি ফ্রি আমি যা ইচ্ছা পড়াতে পারি স্যার আমার এখানে আপনার কাছে আপনি বলতে পারবেন ধরেন আমি মাস্টার্স আমি অন্য একটা ইউনিভার্সিটি আবেদন করবো ওরা আমার কাছে টোটাল আমার সিলেবাসটা চায় আমার ভার্সিটিতে কোনো সিলেবাস নেই সেই ক্ষেত্রে আমি কীভাবে প্রোভাইড করব সিলেবাস চাই বলতে আপনার মানে মানে আমার যে কারিকুলাম যত সাবজেক্ট পড়েছে এই 4 বছরে এই টোটালে ওই কোন কোন সাবজেক্ট পড়েছি ওখানে কত ক্রেডিট আছে কত আওয়ার্স আছে হ্যাঁ এটা আছে এটা ভার্সিটির কাছে আছে ডিপার্টমেন্ট আমাদের তো এটা কখনো দেয় না এটা আছে ডিপার্টমেন্টে চাইলে আপনি পাবেন এটা পাবেন কিন্তু আপনি যেটা বলতেছেন মানে হলো আমি বুঝতে পারছি যে কন্টেন্ট হ্যাঁ সিলেবাস মানে কি কি টপিক আপনাকে টাচ করতেছে কি কি পড়াচ্ছে কোর্সের টপিক নাই
টপিক নেই মানে কোর্স আছে মানে এটাকে আসলে বলে লেসন প্ল্যান। হ্যাঁ, উনি যেটা বলছে সেটা হলো লেসন প্ল্যান, মানে আপনার এই নেটওয়ার্কিংয়ের মধ্যে আপনাকে কি কি পড়াবে, ফুল কোর্সে কি কি কভার করা হয়েছে, ওইটা নেই এটা আছে কিন্তু আপনাদের দেওয়া হয়নি, আমাদের দেয় নাই। ঠিক আছে? ওটা তো দেয়নি। এটা নতুন যে ওবি কারিকুলাম হচ্ছে না, দেখেন আরিফ স্যারের রুমে গেলে এত মোটা একটা বই, ঠিক আছে, কমইলো 150-200 পেজের একটা রাইট, ওই বইটা আপনার মানে ইউজিসিতে পাঠানো সেটা অ্যাপ্রুভ করলে তারপরে আপনাদের দেওয়া হবে, নেক্সট সেমিস্টারে পাবেন। নেক্সট সেমিস্টার এটা করা হয়েছে, এটা আমি এসে আমরা করছি, ঠিক আছে, এটা দরকার তার আগে আমরা তো এটা দরকার, রাইট। এটা কারণ বাইরে আবেদন করলে ওরা বলে আগে তোমাকে কোর্স কারিকুলাম দাও, তুমি কি পড়ছো, তোমার এটা কত ঘন্টা পড়ানো হয়েছে, টপিকস কি, মানে স্যার যেটা পড়াইতেছে যদি ওদের কারিকুলামের সাথে না মিলে তাহলে আমাকে অ্যাকসেপ্ট করবে না, যত ভালো রেজাল্ট কেমন। অ্যাকসেপ্ট করবে না বলতে ওই যে আপনার বেসিকগুলো যদি আপনি না জানেন তাহলে তো ওদের ওইগুলো ধরতে পারবেন না, এই জন্য টেস্ট করে যে বেসিক আছে কিনা, যেরকম ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের আগে টেস্ট করে যে ও ম্যাথটা পারে কিনা, ঠিক আছে, অ্যাডমিশন টেস্টে এই জন্য অনেক কঠিন হয়, কারণ ওগুলো যদি ও পারে তাহলে ইউনিভার্সিটিতে এসে এগুলো পারবে। আমরা কি আমেরিকান বেস ই করতেছে আমাদের এটা সিলেবাস সিলেবাসটা হ্যাঁ আপনার হার্ভার্ড অক্সফোর্ড বেস করা হচ্ছে, মানে সবাই এখন ওগুলাই ফলো করে আসলে, আর বাংলাদেশের হলো আপনার বুয়েট ওদেরকে ফলো করে আসছে, তো সো আলটিমেটলি বুয়েটকে ফলো করে সবাই, বুয়েট যেটা করতেছে সেটা হলো ভালো। আচ্ছা, সো এখানে আপনার আসি এবং এখানে কি আছে দেখেন, HTTP রিকোয়েস্ট মেসেজ জেনারেল ফরম্যাট, ওকে। সো HTTP রিকোয়েস্ট একটা মেসেজের এই ফরম্যাটটা মানে সাধারণত একটা মেসেজের মধ্যেই ফরম্যাটটা থাকে। এখন মেথড থাকে SP URL SP ভার্সন, কিছু এগুলো জাস্ট মুখস্থ করা লাগবে না, পরীক্ষায় আসবে না, একটু জেনে রাখা। হেডার ফাইল নেম, ভ্যালু, তারপরে এরকম আরও অনেকগুলো লেয়ার থাকে, লাস্টে এসে এনটিটি বডি থাকবে, এগুলো হেডার লাইন্স, রিকোয়েস্ট লাইন আর হলো বডি। জাস্ট তিনটা জিনিস জানেন, তিনটা জিনিস আছে একটা মেসেজের মধ্যে, রিকোয়েস্ট লাইন, এই লাইনের মধ্যে দিয়ে আপনি রিকোয়েস্ট পাঠাবেন, কোন মেথডে রিকোয়েস্ট পাঠাবেন, ইউআরএল কোন ইউআরএল এ রিকোয়েস্ট পাঠাচ্ছেন, আর ভার্সন কত, এগুলো আপনার স্পেসিফাই করে দিতে হবে। হেডার ফাইলের মধ্যে আপনার হেডার ফাইলের নেম থাকবে, ভ্যালু থাকবে, ঠিক আছে, এই জিনিসগুলো থাকে। এগুলো বিভিন্ন ফ্ল্যাগ, এগুলো অটোমেটিক আপডেট হয়। আর হলো এনটিটি বডির মধ্যে মেসেজ বডিটা থাকে, এতটুকু জানলেই হচ্ছে, ঠিক আছে। ম্যাডাম থিওরি কীভাবে পড়াইতো, মানে এভাবে কি প্রতি স্লাইড বাই স্লাইড ধরে ধরে পড়াইতো? আচ্ছা, নেটওয়ার্কিং আমাদের বিএসসিতে একটা স্যার ক্লাস নিত, উনি হলো বুয়েট 01 ব্যাচের, 01-02 ব্যাচের যেন। এখানে বুয়েটে যে আপনার এখন হেড আছে, ভিসিটিসি আছে, সবার থেকে সিনিয়র, উনি আমার ফুল প্রফেসর, মানে অনেকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট, উনি হলো ফুল প্রফেসর, বুঝতে পারছেন। সো বুয়েটের ওরা আসলে ওনাকে অনেক রেসপেক্ট দেয়, অনেক সিনিয়র মানুষ, মানে হুজুর মানুষ। সো উনি হলো নেটওয়ার্কিংয়ের আমাদের ভার্সিটিতে হলো বস, মানে পুরো নেটওয়ার্কিংয়ের একদম সব কোর্স উনিই নেয়, উনিই পড়ায়, খুব নলেজেবল লোক। কিন্তু পড়াই মনে করেন যে জাস্ট এমনি বলে চলে যাবে, আপনি যদি ধরতে পারেন তাহলে হয়েছে, না হলে নাই। তবে স্যার আমি আমার পার্সোনাল একটু অপিনিয়ন বলি, ম্যামের এই সিস্টেমটা আমার একটু মানে অড লাগছে, মানে কারণ আপনি আমাকে এই টপিক ধরাই পড়াচ্ছেন, আপনি পরীক্ষার জন্য যদি আলাদা একটাই থাকে, আপনি আমাকে একটা পেজ দিয়ে দেন, ওই পেজের মধ্যে পুরো লেখাটা আছে, আমি সব তো আর আমি বুঝে পড়তে পারবো না, কিছু আমাকে মুখস্থ করতে হবে, আর মুখস্থ যদি আমার মধ্যে থাকে তাহলে অটোমেটিক আমি বুঝে যাবো। এখন একটা লাইন আপনি বুঝাই দিলেন যে পোস্ট মেথডটা এরকম, সেটা যদি আমি এইরকম হেডলাইন ধরে করি তাহলে আর পরীক্ষায় ভালো করতে পারবো না, পরীক্ষায় তো আপনার মানে সব মুখস্থ কোশ্চেন হয় না, মানে কিছু মুখস্থ কোশ্চেন হয়, কিছু থিওরিটিক্যাল হয়। এইটাই বলছি, তো দুই রকমই হয়, যে এইটার আন্ডারে এই যে পোস্ট মেথডের উত্তরটা কিরকমের হয়, এইটা যদি আলাদা শিখে থাকে ওইটা আবার একটু দেখে দিলে পরীক্ষার আগে, তখন ওইটা তো আসলে আপনাকে একটু নোট ডাউন করে নিচে নিচে করা লাগবে। ওইটা আসলে ওইভাবে স্লাইড দিলে স্লাইড বিশাল বড় হয়ে যাবে, এক নম্বর, এটা একটা কারণ। বুঝছেন। আচ্ছা, তাহলে এখন আপনার দেখি যে আপনার কি হচ্ছে এখানে, পোস্ট মেথড, ওয়েব পেজ অফেন ইনক্লুডস ফ্রম ইনপুট, ঠিক আছে। আচ্ছা, ইনপুট ইজ আপলোডেড টু সার্ভার ইন এনটিটি বডি, আর ইউআরএল মেথডের মধ্যে কি ইউজেস গেট মেথড, আর ইনপুট ইজ আপলোডেড ইন ইউআরএল ফিল্ড অফ রিকোয়েস্ট। কিছু না, এটা আপনার এটা দেখি যে আপনার একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মধ্যে দেখেন অ্যানিম্যাল সার্চ করবেন, আপনি কি অ্যানিম্যাল সার্চ করবেন, মানকি অ্যান্ড ব্যানানা, মানে এই জিনিসটা আপনার ইউআরএলের মধ্যে এরকম অটোমেটিক চলে আসে, আপনারা ওই বাটন ক্লিক করলে এটা চলে আসে। যখন আপনি ওই মানকি এবং ব্যানানা দুইটাই যখন অ্যান্ড হবে তখন এই ভ্যালুটা আপনাকে দেখাবে। তার মানে আপনি পোস্ট করতেছেন,
পোস্ট করতেছেন কি যে ভাই আমার অ্যানিম্যাল দরকার, ঠিক আছে, যেখানে মানকি আর ব্যানানা থাকবে, তখন ও আপনাকে এই ইউআরএলে গিয়ে আপনাকে ওই রিকোয়েস্টটা সার্ভ করবে, বুঝছেন। এবং ইউআরএলে চাইলে আপনি এভাবে কোড করে টাইপ করে লিখে দিতে পারেন, সেম পেজই আসবে। আপনি যদি বাটনের মাধ্যমে ক্লিক করে না যেতে চান, এটা লিখে দিলে ওই পেজই আসবে। ট্রাই করে দেখেন। আপনাদের ওই যে iOS পিপিলিকা মানে কি আইএমএসে যাবেন, হ্যাঁ আইএমএসে যাবেন, ওটার উপরে ইউআরএলটা দেখবেন যে কী কী যেন লেখা থাকে। ওটা যদি আপনি টাইপ করে লিখেন না, তাহলে সেম জিনিসটাই চলে আসবে। স্যার ওটা কি বাই ডিফল্ট জেনারেট হয়? বাই ডিফল্ট কিছু জিনিস আপনার বাই ডিফল্ট জেনারেট হয়, মানে দেখবেন অনেক গার্বেজ ভ্যালু ট্যালু আছে, অনেকগুলো ভ্যালু ট্যালু আছে, ওগুলো ভ্যালুটা জেনারেট হয়ে যাচ্ছে। কিন্তু যে আরও ভালো ডেভেলপার, ভালো মানের সফটওয়্যার কোম্পানি, তারা হলো এগুলো লজিক্যালি এরকম জিনিসপত্র দিয়ে রাখে, মানে ওগুলো চেঞ্জ করে দিয়ে রাখে, যাতে মানুষ এটা বুঝতে পারে, রিডেবল হয়, যে কোন পেজে আছে এটা জানতে পারি আমরা। তারপর মেথড টাইপসের মধ্যে আসি। মেথড টাইপসের মধ্যে গেট আছে, পোস্ট আছে, হেড আছে। গেট মানে আমরা ডেটাটা ক্যাপচার করার জন্য বা রিট্রিভ নেওয়ার জন্য। পোস্ট মানে ডেটাটা আমরা পোস্ট করব, ওয়েবসাইটে ইনপুট দিব। আর হেড কি, আস্ক সার্ভার টু লিভ রিকোয়েস্টেড অবজেক্ট আউট অফ রেসপন্স, ঠিক আছে। সো আস্ক সার্ভারকে বলে যে ভাই রিকোয়েস্টটা করো, টু লিভ রিকোয়েস্টেড অবজেক্ট আউট অফ রেসপন্স, ঠিক আছে। রেসপন্সটা ছেড়ে আপনার রিকোয়েস্টটা লিভ করে দেওয়া। সো এটা হলো হেড মেথড। আর পোস্টম্যানের মধ্যে সব কিছু আছে, পোস্টম্যানটা একবার দেখলে বুঝতে পারবেন আশা করি, মানে রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনটা বুঝতে পারবেন এটা। আচ্ছা, তারপরে পুট আছে, ডিলেট আছে। HTTP রেসপন্স মেসেজ, আমার মনে হচ্ছে স্লাইডগুলো কাইন্ড অফ একটু মানে ল্যাবের মতো হয়ে গেছে। থিওরিটিক্যালে আরেকটু থিওরিটিক্যাল হওয়া উচিত ছিল স্লাইড। আমি দেখি আরও কিছু স্লাইড আমি টাইম পেলে বানাবো ইনশাল্লাহ, বানায় আপনাদের পড়াবো। আপনার কি এ পর্যন্ত কোনো নেটওয়ার্কে ম্যাথ করানো হয়েছে? ম্যাথ, হ্যাঁ একটা ম্যাথ করানো হয়েছিল, আইপি অ্যাড্রেস, সাবনেটিং মার্কস, তারপর হচ্ছে ওই প্যাকেট সুইচ প্যাকেট সুইচিং, মানে কোনো ব্লক সাইজ, এনক্রিপশন ডিক্রিপশনের কোনো ম্যাথ করানো হয়েছে? না না এটা কিন্তু আপনাদের সিলেবাসে দেখছি আছে, এনক্রিপশন ডিক্রিপশন, বুঝছেন। এনক্রিপশন ডিসক্রিপশন স্যার অনেক ভালো টপিক। আচ্ছা, তাহলে আরেকটা টপিক আছে আপনাদের, মানে জিনিসটা হলো আপনাদের জন্য এটা ভালো হবে যদি কিছু ম্যাথমেটিক্যাল জিনিসপত্র থাকে, পরীক্ষায় নাম্বার তোলা ভালো হয়। মানে আপনার মধ্যে স্যার মানে শর্ট অনুযায়ী যেভাবে আপনি মানে ক্যালকুলেশন করে পড়ানো যায় ওরকম ভাবে আর কোনো গ্রাফ আঁকা কিছু করানো হয়েছে? রাউটিং মানে গ্রাফ থিওরি, মানে এখানে নেটওয়ার্কিংয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস হলো গ্রাফ থিওরি, বুঝছেন কেন? কারণ ওই যে আপনার রাউটিং অ্যালগোরিদম আছে না, রাউটিং অ্যালগোরিদম পড়ানো হয়েছে? হ্যাঁ, তাহলে আমি এটা পড়াবো, এই টপিকটা আপনার পড়লে এক্সামও ভালো হবে। কিছু বেসিক রাউটার্স রয়েছে এগুলো পড়াইছিল, আর ওই যে ওখানে ব্লক সাইজ, তারপরে হচ্ছে সাবনেটিং মার্কস। বুঝতে পারছি, মানে অন্যান্য ভার্সিটির সঙ্গে দুইটা সেকশন থাকে, একটা ইতে সাপোজ সেকশন এ, সেকশন বি। নেটওয়ার্কের মধ্যে সেকশন এ, সেকশন বি থাকে। সেকশন এতে ম্যাডাম যেগুলো পড়াইছে ওগুলো সেকশন এতে হয়ে গেছে, বিতে আবার আলাদা জিনিস থাকবে। দুইটা টিচার, দুইটা আলাদা সেকশন নেই, বুঝতে পারছেন। এটা সাধারণত ইঞ্জিনিয়ারিং নিয়ম, কিন্তু এখানে তো একটু ফ্যাকাল্টি কমে না, একজনই নেই, হ্যাঁ এখন দুইটা হচ্ছে। সো মানে বুঝতে পারছি, মানে ওইভাবে পড়াইছি তো ম্যাডাম সেকশনে এটা কভার করে ফেলছে, আমি সেকশন বি দেখবো নি তাহলে। তাহলে HTTP রিট্রেস স্ট্যাটাস, ওকে দেখেন এখন আপনাদের মাঝে মাঝে ব্রাউজারে গেলে দেখেন না এগুলো লেখা উঠে 404 নট ফাউন্ড, ইয়েস। সো 2000 ওকে, 200 ওকে, এটা দেখেন কি বোঝাচ্ছে যে রিকোয়েস্টেড সাকসিডেড অবজেক্ট রিকোয়েস্ট লেটার ইন দ্য মেসেজ, ওকে মুভড পারমানেন্টলি। ব্যাড রিকোয়েস্ট, এটাও দেখছি কিন্তু আমি, ব্যাড রিকোয়েস্ট ইন্টারনেট না থাকলে মাঝে মাঝে এটা দেখি, ব্যাড রিকোয়েস্ট মেসেজ নট আন্ডারস্টুড বাই সার্ভার, ঠিক আছে। আপনি একটা রিকোয়েস্ট দিয়েছেন, ইন্টারনেট চলে গেছে মাঝখানে, এটা চলে আসলো যে 400 ব্যাড রিকোয়েস্ট। কিন্তু 4 নম্বরটা খুব মানে এটা অলওয়েজ 404 নট ফাউন্ড, নট ফাউন্ড। স্যার এইটা বিষয়টা কি এরকম না, আমি যখন টরেন্ট থেকে কোনো মুভি ডাউনলোড করতে যাই বা কোনো সফটওয়্যার ডাউনলোড করতে যাই, সেই ক্ষেত্রে আমাকে যে লিংকটা দিচ্ছে ওই লিংকটাই হয়তোবা ওই আপলোড হয়েছিল, সে ডিলিট করছে, ওই এখন delete নাই। হয়ে গেছে, কিন্তু এই সার্ভার থেকে লিংকটা ডিলিট হয়নি।
যখন হ্যাঁ। আমি এখানে ক্লিক করি তখন ওখানে যখনই সেই তারপরে source টা পায় না, তখন সে ওখান থেকে রাইট, হ্যাঁ একদম ঠিক বুঝতে পারছেন। জিনিসটা হলো এটা হলো আপনার ওয়েব অ্যাপ্লিকেশন বা ফ্রন্ট এন্ড, ঠিক আছে? ফ্রন্ট এন্ড কিন্তু ও চেঞ্জ করে নেই, এখানে কিন্তু লিঙ্কটা দেওয়াই আছে। সো আপনি এখানে ক্লিক করতেছেন, কিন্তু ব্যাক এন্ডে সার্ভারের মধ্যে ওই মুভিটা নাই। জি স্যার। সো তখন ও ডকুমেন্ট নট ফাউন্ড, ডকুমেন্ট যদি নট ফাউন্ড হয় তাহলে 404 নট ফাউন্ড লেখা উঠবে। স্যার এটা আমরা খুব হ্যাঁ, অনেক 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 ফেস করছি এই জিনিসটা। সো আমরা এগুলো জানলাম, এগুলো জানা মানে ইম্পর্টেন্ট কেন? কারণ আসসালামু আলাইকুম। স্যার আসুন। সামনে দিন আমার একটা এ আবার গেছে। স্যার আরেকটা কাজ এই AC আমাদের বন্ধ হয়ে একটু গেছে। সুবিধা হয়, সেটা হচ্ছে এসি বন্ধ হয়ে গেছে। এই টার্মে আমরা কি কি টপিকস পড়বো আর সামনে আর কি কি পড়বো সেটা দেওয়া দাও আগে সামনে থেকে। একটু আপনি লিখে দিলে আমরা অনেকটা বাসায় হয়তো বা একটু ই থেকেও কাটাকাটি করে দেখতে পারি। নাই বই না অটোমেটিক এই যে আপনার নেটওয়ার্কের মধ্যে নেটওয়ার্ক সিকিউরিটি আছে, এখানে আপনার ওই যে এনক্রিপশন ডিক্রিপশন আছে। এইটা হলে কি স্যার ওই টপিকটা দিলে বাসায় তো অনেক ক্ষেত্রে বসে থাকে, একটু দেখলাম কারণ নেটে তো কন্টেন্টের অভাব নাই, একটু সুবিধা হয় আর কি, তখন বুঝি। আর একটু না পড়ে আসলে তখন আমার মাথায় গেছে আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দেবো এটা। গেল তাহলে। আচ্ছা একটা ইতে একটু লিখে দিন, যে অ্যাটেন্ডেন্সটা একটু লিখে দিন আমাকে একটা পেজে। স্যার মার্ক কি আপনার কাছে দেখা মিডের মার্কস আমার কাছে এখন অ্যাক্সেস দেয় নাই, মানে আমাকে অ্যাসাইন করছে কিন্তু ওই ইআরপি অ্যাক্সেস পাইনি। শোভন স্যার দেখতে পারবে। আচ্ছা দেখেন তাহলে ট্রাইং আউট এইচটিটিপি ফর ইউর সেলফ। সো এগুলো জাস্ট একটু কোড টোড লিখে দেখেন, তেমন ইম্পর্টেন্ট না, দরকার নাই। আচ্ছা এটা দেখেন সার্ভার ইউজার সার্ভার স্টেট বা কুকি, ঠিক আছে? স্যার এইটা তো যেহেতু আসলে আরেকটা জিনিস, প্রত্যেকটা ওয়েবসাইটে যাওয়ার পর ওরা আমাকে জিজ্ঞাসা যে আমি আসলে কুকিটা করবো কিনা, একসেপ্ট করবো কিনা। কুকি, হ্যাঁ হ্যাঁ রাইট। এখন এই একসেপ্ট করা না করার মধ্যে মানে সুবিধা অসুবিধা। হ্যাঁ দেখেন আমরা মানে আগে এটা মানে করতাম, চিন্তা ভাবনা করতাম যে সাপোজ একটা ওয়েবসাইটে ঢুকলাম, ভাই এটা অটোমেটিক কেন যেন ডিক্লাইন হয়ে যায়। সার্ভার রিকোয়েস্ট সার্ভ করতে পারতেছি না, সার্ভারের সমস্যা। 404 হয়ে গেছে। আমরা রিকোয়েস্ট দিচ্ছি কিন্তু আমাদের সার্ভ করতে পারতেছি না। এখানে জিআরই আমরা তো আচ্ছা এখন দেখেন জিআরই many major websites uses cookies. তাহলে কুকি হেডার লাইন ইন দ্য এইচটিটিপি রেসপন্স মেসেজ, কুকি হেডার লাইন রিকোয়েস্ট মেসেজে থাকে কুকি ফাইল কিপ্ট ইউজার্স হোস্ট অ্যান্ড ম্যানেজ বাই ইউজার ব্রাউজার ব্যাকএন্ড ডেটাবেস অ্যাট ওয়েবসাইট। আচ্ছা এই দুটা একটু ইম্পর্টেন্ট, আরেকবার দেখি আমরা, একবার ভালোভাবে পড়েন। কুকি ফাইল কেপ্ট অন দ্য ইউজার্স হোস্ট অ্যান্ড ম্যানেজ বাই ইউজার্স ব্রাউজার। ব্রাউজারে আপনি গুগল ক্রোমে ঢুকলেন একটা ওয়েবসাইটে, এখন ওই ওয়েবসাইটে ঢুকলে বড় করে লেখা ওঠে অ্যাকসেপ্ট অল কুকি, অথবা মানে একটা তিনটা অপশন নতুন থাকে, আসছে, হ্যাঁ আগে এরকম ছিল না, করবো কিনা সবসময় থাকে না এটা, সবটাই থাকে। সব ওয়েবসাইটে থাকে। সো কুকি যদি আপনি অ্যাকসেপ্ট করেন, এটা মানে আপনি কন্ট্রোল করতেছেন, আপনি অ্যাকসেপ্ট নাও করতে পারেন, করতেও পারেন। কি করলে কোনো সমস্যা হয়? বলতেছি এখন দেখেন, এখন জিনিসটা হলো আপনার যে আপনি ওয়েবসাইটে কুকি অ্যাকসেপ্ট কখন করবেন কখন করবেন না। এখন আপনি একটা ওয়েবসাইটে ঢুকছেন, কুকি জিনিসটাকে আগে এটা আমরা বুঝি। কুকি জিনিসটা হলো আপনার, আপনি যে ওয়েবসাইটটা অ্যাক্সেস করতেছেন কিছু সময়, আপনি ওয়েবসাইটের মধ্যে কোনো একটা ডেটা ইনপুট দিচ্ছেন, ঠিক আছে? সাপোজ এই যে জব অ্যাপ্লিকেশনের সময় বড় একটা ফর্ম দেয় না, ফিল আপ, পিতার নাম মাতার নাম সার্টিফিকেট, অ্যান্ড ফিল আপ করতে করতে হঠাৎ কারেন্ট চলে গেলো, ঠিক আছে? যেতে পারে না, নেট চলে গেলো। এখন যখন নেট আসে তখন ব্রাউজারের উপরে রিস্টোর লেখা ওঠে, রিস্টোরে ক্লিক করলে দেখবেন যে আবার ওই ফর্ম যতটুকু ফিল আপ করে রাখছিলেন অতটুকু আবার চলে আসছে। এটা কেন? যদি আপনি কুকি অ্যাকসেপ্ট করেন তাহলে ওই জিনিসটা থাকবে, সেভ থাকবে। কুকি যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে আর ওইটা থাকবে না, আবার প্রথম থেকে করতে হবে। কুকি মানে আপনার, হ্যাঁ, হিস্টোরিটা সেভ করে রাখা। আপনি যে ওয়েবসাইটে কাজ করতেছেন সেটা পার্মানেন্টলি না, টেম্পোরারিলি কিছুক্ষণের জন্য সেভ করে রাখা। আপনি যদি টেম্পোরারিলি কিছুক্ষণ, এটা বলা যায় না কতক্ষণ, কোনো বেশি রাখে, কোনো সার্ভার কম রাখে। বাই চান্স এখন আপনি ওই সার্ভারে 1 বছর ঢুকলেই না, ওই কুকি থাকবে না, ওটা অটোমেটিক ডিলিট করা যাবে।
ঠিক আছে এরকম। কিন্তু এটা আমার তো আবার মেমোরি তো কিছু লোকেশন মানে না আপনার মেমোরিতে কোনো করবে না, ওদের মেমোরি বা ওদের সাইডে কাজ হবে এটা। আচ্ছা মানে আমার ডেটাটা ধরেন আমি একটা পেজে যখন আমি iOS এ মানে যখনই আমার ব্রাউজারে এটা আমি করি ওই আই লিখলে ওইটা দিয়ে আসে, তার মানে কুকি আমার এই ওই ওয়েবসাইটে আমার কিছু তথ্যটা সংরক্ষণ করে রাখছে। যখনই আমি ওখানে iOS লিখতে যাই একটু লিখলেই সে ওই জিনিসটা ওই আগে যেখানে সেভ আছে ওখান থেকে না এটা হলো আবার মানে ইউআরএল যেটা বলতেছেন না, এটা হলো অটোমেটিক সাজেশন ব্রাউজারের, এটা আলাদা কথা। আমি যেটা কুকি যেটা করে সেটা হলো আপনি ওই যে একটা ফর্ম ফিল আপ করে রাখছেন, এখন কারেন্ট চলে গেছে অথবা আপনার পাওয়ার চলে গেছে, তখন আপনি আবার যদি ওই ফর্মটা ফিল আপ করতে আসেন, ঠিক আছে, তখন ওই কিছু ভ্যালু আপনারা অটোমেটিক আগে চলে আসে, ওইটা হলো কুকি। না বাতাস পাচ্ছি না। চাকরি আবেদন যখন করি কোনো কারণে আমি সাবমিট করলাম, ওইটা সাবমিট হলো, আবার কিছুক্ষণ পরে মনে হলো যে আমি চেঞ্জ করব, মানে আরেকজনের আবেদন করি, দেখি যে আগের জনের নাম তার সেকশনটা ওখানে শো করতেছে, এটাও কি কুকির একটা সেটা হলো ওইখানে সেভ হয়ে থাকে, ওটাও কুকির একটাই বলা যায়। আচ্ছা তাহলে এইবার ঠান্ডা হইতেছে স্যার। আরে স্যার এই সিরিজ স্যার এটা একটু কমপ্লেন নেই ফ্লোরে স্যার এটা কালকার এক্সাস ছিল অনেক কাজ নিয়েছিল 5 বার, এখন স্যার ভালো ঠান্ডা হইতেছে। এখন ভালো, এখন খুব ঠান্ডা হচ্ছে। হ্যাঁ তো আমি একটু এখানে দাঁড়াই, ওইখানে গেলে কিছু পাচ্ছি না। আচ্ছা দেখেন এখন কুকির কনসেপ্টটা ক্লিয়ার হয়েছেন। সো কেউ যদি মানে দেখেন আপনাকে কখনো যদি রিয়েল লাইফে যখন ইতে যাবেন তখন কেউ আপনাকে বলবেন যে ভাই কুকি আমাদের ইমপ্লিমেন্ট করে দেখাও, অলওয়েজ আপনাকে জানতে চাইবে যে আপনি এটা জানেন কি না, জিনিসটা কনসেপ্টটা আছে কি না। বেসিক কনসেপ্টটা অলওয়েজ টেস্ট করে, সব জায়গায় বেসিক কনসেপ্ট টেস্ট করে। স্যার আমাদের যে ওরা যে একটা রিকোয়েস্ট দেয় যে আসলে অ্যাকসেপ্ট করবে না, অলওয়েজ আমাদের অ্যাকসেপ্ট করা উচিত। অ্যাকসেপ্ট করা উচিত যদি আপনার ওইখানে ইম্পর্টেন্ট ইনফরমেশন যদি সেভ করে রাখতে চান। এখন আপনি মনে করেন কোনো একটা ওয়েবসাইটে ঢুকে কোনো একটা ক্রাইম করতেছেন, এখন আপনি তো অবশ্যই কুকি অ্যাকসেপ্ট করবেন না, করবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আপনার এই যে কুকি ফাইলগুলো এইভাবে থাকে, দেখেন যে আপনার ক্লায়েন্ট ঢুকছে। আচ্ছা থ্যাংক ইউ। ও আমি তো ব্যাগ নিয়ে আসিনি আজকে। সো কুকি ফাইল এখানে আছে, ক্লায়েন্ট আসলো, ইউজার HTTP রিকোয়েস্ট মেসেজ দিল, সার্ভার আসলো, তারপরে সেট কুকিটা সেট করে তারপরে আপনার কী করে এন্ট্রি ইন দ্য ব্যাকএন্ড ডেটাবেজ, কুকিটাকে আবার ব্যাকএন্ড ডেটাবেজে কী করে এন্ট্রি করে রাখে। যখনই আপনার মনে করেন কুকি তার দরকার হয়, কুকি থেকে নিয়ে আসে, ওই ডেটাবেজ থেকে নিয়ে আসে, ওই ডেটাগুলো আবার আপনাদের দেখাই, বুঝছেন, এখানে অ্যাক্সেস করে এইভাবে। সো বিভিন্ন কুকি ফাইলে কুকিগুলো সেভ করে রাখে, মানে জিনিসটা হলো কুকি অ্যাকসেপ্ট করার সাথে আপনার জন্য একটা ফাইল ক্রিয়েট হয়ে যায় অটোমেটিক্যালি। ইবে হলো একটা ওয়েবসাইট, অ্যামাজনের মতো একটা ওয়েবসাইট। আপনি চাইলে যদি কোনো কিছু অর্ডার দেন, একটা হেডফোন অর্ডার দিলে আপনাকে এখানে দেওয়া যাবে, বিমানে করে চলে আসবে। হ্যাঁ অ্যামাজনেও করে। হ্যাঁ মানে আপনার মাস্টার কার্ড থাকলে ওটাতে, ভিসা কার্ড থাকলে পেমেন্ট করে দিতে পারবেন। ভিসা কার্ড পেপাল দেওয়া করা যায়, হ্যাঁ করা যায়। তো ভিসার কার্ডে আপনার ডলারটা করা থাকা লাগবে, মানে না ডলারের অ্যাক্সেস থাকা লাগবে, আপনার এটা যে ডুয়েল কারেন্সি অ্যাক্টিভেট করা থাকে। ইয়েস না তাহলে পাসপোর্ট দিয়ে এন্ড্রেস করতে হবে। হ্যাঁ ব্যাংকে গিয়ে এটা করে আসতে হয়, না সেটা অটোমেটিক হবে না। পাসপোর্ট তো পাসপোর্ট দিবা আমার যেটা ভিসা কার্ড আছে এটা মনে করেন যে বাংলাদেশ। স্যার তার মানে যখনই আমি কুকিটাকে অ্যাকসেপ্ট করি সাথে সাথে ডেটাবেজে আমার ওই কুকি আমার একটা ফাইল ক্রিয়েট হয়ে যায়, তৈরি হয়ে যায়। যখনই কোনো কারণে আপনি তো চলে গেল বা কোনো কারণে আমি আবার ওই ফাইলটা ব্যাক চাই যে আমার কি কি ডেটা ছিল, তাহলে ওটা ডেটাবেজে জমা থাকে, ওইখান থেকে আপনাকে আবার দিয়ে দেয়। রাইট, এটা হলো মেকানিজম। স্যার আপনি যদি ভয়ে অ্যাকসেপ্ট করতাম, ধরেন আমি একটা ইউনিভার্সিটি ঢুকছি, আমি মাস্টার্স কোর্স করছি, আমার কাছে মনে হয় যে আমার মেমোরিতে মনে হয় কিছু পরিমাণ ডেটা জমা হয়ে যাবে বা এক্সেল হবে, এই জন্য এটা স্যার ওকেই করি স্যার, একটা ওকে থাকে আর একটা নো ইয়া থাকে, অনেকে তো নো দেয়। অ্যাকসেপ্ট করলে কোনো ক্ষতি নেই, অ্যাকসেপ্ট না করতে চাইলেও কোনো ক্ষতি নেই, ঠিক আছে। কারণ আপনি একটা ওয়েবসাইটে জাস্ট একটা আর্টিকেল পড়তে ঢুকছেন, কারণ আপনি আর্টিকেল পড়ে বের হয়ে চলে আসেন, কিন্তু কুকি অ্যাকসেপ্ট করার দরকার নেই, দরকার আছে দরকার নেই এরকম। সো কুকিজ কন্টিনিউড। সো কুকিগুলো একটু পড়েন জাস্ট, কুকিজ অ্যান্ড প্রাইভেসি, এটা ইম্পর্টেন্ট। কুকি দেওয়া হ্যাক করা যায়, ঠিক আছে, কুকি অ্যাকসেপ্ট করলে ওইখানে হ্যাক করা যায়। কুকি আপনার যে পরিমাণ ডিল হয়, ডিলে ধরে ওই ডিলের মধ্যে হ্যাক করা যায়, ঠিক আছে, কুকির মধ্যে দেওয়া হ্যাকিং করা সম্ভব।
মানে এই হ্যাকিং করা শেখানো বলতে আপনাদের আমি থিওরি দেখাতে পারি, কারণ আমি নিজেও মানে হ্যান্ডস অন পারি না, কারণ একটা জিনিস খুবই বিএসসি লাইফে সবাই ওই থিওরি পারে, কেউ লাভই পারে না। হচ্ছে সব জায়গায় হচ্ছে আসল কথা হচ্ছে মানে থিওরিটা দেখাই দেন, আর হচ্ছে প্র্যাকটিক্যাল যেটা সেটা হচ্ছে বাইরে কোথাও মানে হচ্ছে নিজে শিখে নেওয়া লাগবে, শিখা লাগে বা অথবা ইউটিউব দেখে আপনারা শিখে নিতে পারেন, ঠিক আছে। প্রক্সি সার্ভার ছাড়া স্যার এটা একটু আচ্ছা স্যার, ওই যে হ্যাকিং এর যেটা স্যার, মানে এটা তো আমার হচ্ছে সরকারিভাবে একটা লাইসেন্স করা লাগে। যদি আমার মানে কোনো ক্ষেত্রে যদি ইয়ে হয় তখন তো আমাকেই হচ্ছে ওরা ইয়ে করবে না। জানি না, এটা আপনার আইডিয়া নেই আসলে, এই সাইট সম্পর্কে আইডিয়া কম। মানে যদি মানে কোনো ইয়ে হয় তখন তো ইনক্রিজ হচ্ছে আমাকেই হচ্ছে সরকারিভাবে পুলিশ হচ্ছে ইয়ে করবে। কিছু আর আপনার মনে হয় যে গভর্নমেন্ট এখনো বুঝে এগুলো, সরকার যারা আছে ওরা হ্যাকিং ট্যাকিং এগুলো বুঝে। হ্যাঁ। গোল সো গোলের মধ্যে এইটা হচ্ছে যারা হোয়াইটে হ্যাকার ওদের একটা বাই থাকতে পারে কোনো লাইসেন্স। হ্যাঁ, ওদের লাইসেন্স থাকে জেনারেলি, আর লাইসেন্স থাকে বলতে ওরা যে কোম্পানির আন্ডারে কাজ করে কোম্পানিতে থাকে। আচ্ছা, গোলের মধ্যে দেখি ওয়েব ক্যাশেস বা প্রক্সি সার্ভার। আচ্ছা, ওয়েব ক্যাশ মানে হলো আপনার কিছু ডেটা টেম্পোরারিভাবে জমা রাখা, ক্যাশে রাখা। সো প্রক্সি সার্ভার কী করে এটা আমরা একটু বুঝি। স্যাটিসফাই ক্লায়েন্ট রিকোয়েস্ট উইদাউট ইনভলভিং অরিজিনাল সার্ভার, ঠিক আছে। দেখেন এখন অরিজিনাল সার্ভার এটা আছে, আর এটা হলো আরেকটা সার্ভার, ঠিক আছে। এটা হলো অরিজিনাল সার্ভার, ওইটা মানে প্রক্সি সার্ভার হবে, লেখাটা ভুল আছে এখন। সরি এটাও অরিজিনাল সার্ভার, এটাও অরিজিনাল সার্ভার, এটা হলো প্রক্সি সার্ভার। আচ্ছা, সো আমি ক্লায়েন্ট দিলাম, অরিজিনাল সার্ভারে যাচ্ছে। এখন প্রক্সি সার্ভার হয়ে অরিজিনাল সার্ভারে যাচ্ছে এবং আমার রিকোয়েস্টটা সার্ভ করতেছে। যদি এরকম হতো যে ক্লায়েন্ট মানে ডিরেক্ট প্রক্সি সার্ভার থেকে পেয়ে যেত, অরিজিনাল সার্ভারকে ইনভলভই করা লাগতো না, তাহলে আরও ভালো হতো। কেন ভালো হতো? দেখেন বিষয়টা হলো অরিজিনাল সার্ভার অনেক হেভি থাকে এবং এখানে বেশি পরিমাণ ডেটা থাকে, এবং অরিজিনাল সার্ভারে কোন ডেটাগুলো রাখা হয় জিনিসটা এরকম, মানে কম্পিউটার অর্গানাইজেশনে মনে হয় আপনারা ক্যাশ পড়ছেন, ক্যাশ আমি পড়াইছি, ওই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে একটা হলো হ্যাঁ ক্যাশ মেমোরি, একটা হলো মেইন মেমোরি। ওইটার সাথে আমি একটু রিলেট করি তাহলে একদম কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা দেখেন, সিপিইউ আছে, এটা হলো আপনার মেইন মেমোরি আছে, আর এটা হলো আপনার ক্যাশ মেমোরি, ঠিক আছে। এখন আপনি সিপিইউ তো মেইন মেমোরির কাছ থেকে বারবার ডেটা নেই, ডেটা আদান প্রদান করে, আর ডেটা আদান প্রদান হলো বাসের মাধ্যমে, বাস। সো সিপিইউ বাসকে বললো যে ভাই রিকোয়েস্ট দিল, ও গেল ডেটা নিয়ে আসলো, একবার গেল আবার ফেরত আসবে ডেটা নিয়ে সিপিইউর কাছে। এখন যে ডেটাগুলো অনেক বেশি ইউজ হচ্ছে, সিপিইউ থেকে মেইন মেমোরি জেনারেলি অনেক দূরে থাকে, মাঝখানে লেনটা দূরে, বাস যাইতে আসতে অনেক লেট হয়, ঠিক আছে। নর্মাল মানে এই বাসের মতো চিন্তা করেন, এই বাসের মতোই। সো বাস যেতে আসতে ডিস্টেন্স বেশি লেট হয়, তখন যে ডেটাগুলো ওর কন্টিনিউয়াস দরকার হয়, সাপোজ আপনার ওই যে একটা অ্যারের মধ্যে কিছু আপনি অপারেশন করতেছেন, অ্যারের মধ্যে যে ডেটাগুলো আছে এগুলো অনেক দরকার হচ্ছে, একটু পরপর দরকার হচ্ছে, তখন ও ওই ডেটাগুলোকে মেইন মেমোরিতে রাখে, সাথে একটা কপি এখানেও রেখে দেয়। যখন দেখতেছে যে ভাই এই ডেটা তো কন্টিনিউয়াস বারবার দরকার হচ্ছে, তখন ও প্রথমে মেইন মেমোরিকে রিকোয়েস্ট দেওয়ার আগে ক্যাশে রিকোয়েস্ট দেয় যে এই ডেটা কি তোমার কাছে আছে, তখন ও বলে যে হ্যাঁ এটা আমার কাছে আছে, পাঠিয়ে দাও, ঠিক আছে। খুব সহজে একদম ফোনে ক্যাশ মেমরি থাকে, ক্যাশ হ্যাঁ, এটা ক্যাশ ডিলিট করলে স্যার মেইন মেমরি থেকে ডিলিট হয়ে যায়, এমন কেন হয় স্যার? ক্যাশ ডিলিট করে মেইন মেমোরি সাইড ডিলিট করা যায়। যখন আমরা গেম টেম নামাই ওই ক্ষেত্রে ক্যাশ কিছু যে ডাটাগুলো থাকে ওটা ডিলিট করে দিলে, ক্যাশ ডিলিট করে দিলে মেইন মেমরি সব থাকে। ক্যাশ তো মেইন মেমোরিতে তো একটা কপি থাকার কথা, না স্যার মেইন মেমরি থাকে না? মেইন মেমোরির একটা অংশ স্যার, মেইন মেমোরির একটা অংশ, বাট আপনার মানে থাকে না স্যার, main memory জেনারেলি থাকে না। কম্পিউটারে দুইটা করা থাকে, কপি রাখা থাকে। ডিলিট করলে তো মেইন মেমোরি থাকার কথা, মেইন মেমোরি ডিলিট করলে ক্যাশে থাকবে না, এটা হওয়ার কথা। এটা আসলে তাহলে একটু দেখতে হবে, জানি না। ক্যাশ থেকে ডিলিট করলে মেইন মেমোরি থাকবে, মেইন ফোনে মেমোরি থাকে ডিলিট না। করলে ক্যাশ ডিলিট হবে, মেইন মেমোরি ডিলিট হবে। তা তো হবে, এটা তো মেইন। সো প্রক্সি সার্ভারের কনসেপ্টটাও এরকম, আপনার যে
মেইন সার্ভারকে আমি করবো না, কোনো ঝামেলা করবো না, ওকে কোনো রিকোয়েস্ট দেবো না, ওকে ফ্রি রাখবো। প্রক্সি সার্ভারে যেগুলো বেশি ডেটা সেগুলো আগে থেকে স্টোর করে রেখে প্রক্সি সার্ভার থেকে নেবো, তাহলে ফাস্ট হবে। এই বিষয়টা কি এরকম দেখা যায় যে প্রথমে একটা গান যখন আমরা শুনি হ্যাঁ। তখন সে সার্ভার অরিজিনাল সার্ভার থেকেই করে, ওই গানটা যখন 10 বার শুনি তখন আর ওই মেইন সার্ভারে যায় ওই প্রক্সি সার্ভার Proxy server আবার বারবার দিয়ে দেয় আপনাকে। থাকে, ওখান হ্যাঁ। থেকেই দেখা যায় যে তাৎক্ষণিকভাবে আছে। হ্যাঁ এটা ইউটিউবে দেখতে হয়। ওকে, তাহলে আবার একটু শুরু করি। আমাদের আর বেশি কিছু বাকি নেই, আমরা শুরু করে দেবো। একটু সবাই দেখে। ওকে, তাহলে আপনার এই ওয়েব ক্যাশ বা প্রক্সি সার্ভার কি এটা বুঝতে পারছেন না? ওই যে ক্যাশের সাথে মিলিয়ে পড়বেন আপনাদের। সবাই একটু চুপ। ক্যাশ মেমোরি আর মেইন মেমোরি যে মেকানিজমটা না, সেম মেকানিজম এখানে কাজ করতেছে। তারপরে হোয়াই ওয়েব ক্যাশিং, ওয়েব ক্যাশিং কেন দরকার হয় সেটা আমরা একটু জানবো, এটা বুঝলেই হবে, সমস্যা নেই। আচ্ছা, তারপরে ক্যাশিং এক্সাম্পল, এটার দরকার নেই তেমন, নট রিয়েলি ইম্পর্টেন্ট। আর কিছু ম্যাথ ঢুকাই দিয়ে আমাদের বাসা। অবশ্যই আমি নেক্সট স্লাইড মানে ক্লাস থেকে দেখে নিয়ে আসবো ম্যাথ। আচ্ছা, তারপর কন্ডিশনাল গেট দরকার নাই, শেষ। আমাদের এই পর্যন্তই ছিল। আপনাদের যে আমি সফটওয়্যারটা বলতেছিলাম, ওই সফটওয়্যারটা একটু দেখাই দিতে পারি আমি, ওয়ারশার্ক। মানে ওই নেটওয়ার্ক সিকিউরিটি কি আপনি পড়াবেন এটা? হ্যাঁ, সিকিউরিটি আমি পড়াবো, রাইট। নেটওয়ার্ক সিকিউরিটি এই চ্যাপ্টারটা আমি পড়াবো। অনেক লাইব্রেরি বই আছে। এই যে এটা হলো আপনার হ্যাকিং সফটওয়্যার ওয়ারশার্ক। এটা আপনারা ডাউনলোড করে ইনস্টল করে বাসায় একটু দেখবেন। আমি ইনশাল্লাহ আপনাদের শেখাবো, এটা সমস্যা নেই। এটা মানে আচ্ছা, মানে এটা ডাউনলোড করতে হবে। হ্যাঁ, ডাউনলোড করে আপনারা দেখবেন। ওকে, কোন ব্যাংক এটা? নরমাল ছোটখাটো ব্যাংক আছে না? এই যে ওয়ারশার্কের ইন্টারফেসটা জেনারেলি এরকম হয়। আপনাদের ওএসআই ওয়ারশার্ক জানতে হলে ওএসআই মডেল একদম মানে ক্লিয়ার থাকতে হবে, বুঝছেন? একদম 100% ক্লিয়ার থাকতে হবে। সো আপনারা একটু পড়ে আসেন ওয়েবসাইট আমরা ইনশাল্লাহ এটা দেখব। এটা গেল 1 নাম্বার। আচ্ছা, ম্যাডাম কি আপনাদের ল্যাবে কোনো ওই ইভ্যালুয়েশন নিছিল, মানে কোনো ল্যাব রিপোর্ট বা কিছু করতে দিছিল, পরে পারছিলেন কিনা? এটা আমাদের জমা দেওয়া হয়েছে। জমা দেন নাই? জমা দেওয়া হয়েছে। দিছেন? না মানে স্যার, মানে ম্যাম বলছে যে মিড টার্ম পর্যন্ত, আরে দাঁড়া মিড টার্ম পর্যন্ত যা হয়েছে, আর মিড টার্মের পর যেগুলো দিব এগুলো হচ্ছে ওর সেমিস্টারের জন্য। সেমিস্টার এখনো দেয়নি ওগুলো। আপনাকে আবার দিব। না, আমাকে লাগবে না। ল্যাব দিতে আছে, ম্যাম কাউন্টারে দিছে। এখন বলছে স্যার নতুন করে যেগুলো কাজ ওটা স্যারের অনুযায়ী স্যার যেটা আচ্ছা, বলবে। ঠিক আছে, ওকে বুঝতে পারছি। এত কথা ঘোরা বলার কি আছে? এটা গেল। তিরিশের বেশি কিন্তু দিতে পারবো না স্যার। হ্যাঁ। ওই স্যার তো 30-এর বেশি দিতে পারবো না। তোমরা যখন সবাই 30 না দিলে এবার ফেল। জি মাইনাস। আর প্যাকেট ট্রেসারে দেখে আমি আরও নতুন কিছু আপনাদের ওই মানে রাউটিং বা প্রোটোকল বড় কিছু নেটওয়ার্ক বানানো শেখাবো, ঠিক আছে? এটা হবে ইনশাল্লাহ, এটা করব। আর থিওরিতে আমি দেখি ডিজাইন করে একটু সুন্দরভাবে ম্যাটটেক কিছু দিয়ে ভালোভাবে ডিজাইন করবো, ঠিক আছে? ওকে, হ্যাঁ, ম্যাথ দেবো। ওকে, তাহলে আজকে পর্যন্ত থাক। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ভালো করে 3:30 থেকে